শোনো মানুর, পুরুষ মানুষের রাগ হইল আগুনের মতো, ওরে নেভাইতে জানতে হয়। তুই অখনই নিজের সাজগোজ ঠিক কইরা ওই ঘরে গিয়ে বস। নূর বলল, কিন্তু চাচি, উনি তো আমায় দেখলে আবার চড়া হবেন। আরে পাগলি, পুরুষ মানুষ হইল বুনো ঘোড়ার মতো। তুই যদি দৌড়াইয়া দূরে থাকিস, তবে ও তোরে আরও দাবাইয়া রাখবো। তুই এখনই ওই ঘরে যাবি, দরজা দিয়া খিল তুইলা দিবে। ও মাথা লইয়া আসুক আর যাই হয়ে আসুক, ঘর তো ওর একার না, ঘর তো তোর। ও যদি তোরে বের করতে চায়, তুই একদম শক্ত হয়ে থাকবি। পুরুষ মানুষ যতই রাগ দেখাক, নিজের ঘরের জোয়ান বউরে ধাক্কা দিয়ে বের করার শক্তি ওই বিধাতা তাদের দেয়নি। ওরে বুঝাইতে দিবি যে এই ঘরে তোর হক আছে। তিনি নূরের কানের কাছে মুখ নিয়ে আরও নিচু স্বরে বললেন, মেয়ে মানুষের শরীর আর চোখের পানি বড় অস্ত্র রে মা। তুই যদি একবার ওই ঘরে নিজের জায়গা কইরে নিতে পারিস, তবে ওই বাঘের মতো নওশাদ তোর পায়ের কাছে বিড়াল হয়ে থাকবো। ও যেমনে কাল রাতে তোর গায়ে হাত তুলছ, তুই আজ রাতে ওর এমনভাবে নিজের মায়ায় বাঁধবি, যা ডরাইস না। শাড়ি ভালো কইরে পইরা চোখে কাজল দিয়ে ঘরে গিয়ে বয়, দেখবি রাত গভীর হইলে ওই রাগী নওশাদ তোর চরণের দাস হইব। ফ্ল্যাশব্যাক। বাইরের বৃষ্টির বেগ বেড়েই চলছে। বাসর ঘরের নূর খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। হঠাৎ কারো আসার শব্দ পাওয়া গেল। নূর দুরু দুরু বুকে দরজার দিকে তাকালো। কপাট জোড়া শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকলো নওশাদ দেওয়ান। তার চোখ দুটো মতো লাল, পরনে পাঞ্জাবির বোতাম খোলা, আর সারা শরীর থেকে মদের গন্ধ আসছে। নওশাদ টলতে টলতে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। সে নিজেই মনে গজগজ করছিল, বাবা ভেবেছে এভাবে শিকল পরাবে। নওশাদ দেওয়ান কারো হুকুম মানে না। এক ঝটকায় নূরের ঘোমটা সরিয়ে দিতে তার চোখে পড়ল এই 16 বছরের কিশোরীর উপর। বিয়ের আগে সে একবারও দেখেনি কার সাথে তার জীবন বাঁধা আছে। রাগ যেন আর চড়ে গেল। এই পিচ্চি একটা মেয়েকে ধরে নিয়ে এসছে আমার জন্য। নওশাদ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, কি ভেবেছিস তুই এই দেওয়ানবাড়ির বউ হয়ে রাজত্ব করবি? নূর ভয়ে কুঁকড়ে গিয়ে কাঁপা কাঁপা গলে বলল, আমি তো কিছু করিনি, আমায় যেতে দিন। চুপ। নওশাদ সপাটে এক চর বসিয়ে দিল নূরের গালে। কাঁদবি না একদম। তোদের মতো ছোট লোকদের লোভের কারণে আজ আমার এই দশা। নূরের গালটা মুহূর্তে লাল হয়ে ফুলে উঠল। তার চোখ দুটো বেয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো। নওশাদ তার চুলের মুঠি ধরে ঝাঁকুনি দিয়ে বলল, তোর বাবা কত টাকা খেয়েছে এই জন্য বল? নওশাদের হাতের মার খেয়ে গালিগালাজে নূর দিশেহারা হয়ে পড়ল। সে বুঝতে পারল এখানে থাকা মানে মৃত্যু। নূর সমস্ত শক্তি দিয়ে নওশাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আলতা পা অবস্থায় ছুটল দরজার দিকে। নওশাদ তাল সামলাতে না পেরে খাটের উপর আছড়ে পড়ল। নূর অন্ধকারে বারান্দায় গিয়ে কাঁদতে কাঁদতে দৌড় লাগালো। তার শাড়ির আঁচল মেঝেতে লুটাচ্ছে, গহনাগুলো ঝনঝন শব্দ করছে। মা, মাগো বাঁচাও। সোজা গিয়ে আছাড় খেয়ে পড়ল শাশুড়ির ঘরে দরজার সামনে। পাগলের মতো দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করতে লাগলো, মা দরজা খোলেন, ও আমাকে মেরে ফেলবে, আমায় বাঁচান মা। ভেতর থেকে হ্যারিকেন হাতে নওশাদের মা বের হয়ে এলেন। নূরের বিধ্বস্ত অবস্থা, গালে দাগ আর চোখের পানি দেখে তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল ভেতরে কি তাণ্ডব চলেছে। তিনি নূরকে জড়িয়ে ধরতে নূর ডুকরে কেঁদে উঠলেন, আমি যাব না মা, আমি এখানেই থাকবো। পেছন থেকে নওশাদ ভারী গলে চিৎকার শোনা গেল, আজ ওকে কেউ বাঁচাতে পারবে না। নূর শাশুড়ির পা জড়িয়ে ধরে মেঝেতে বসে ডুকরে কাঁদছে। ঠিক তখনই করিডর দিয়ে ধপ ধপ শব্দ করে নওশাদ এগিয়ে গেল। তার চোখে মুখে তখনও রাগে উন্মত্ত, হাতে একটা চামড়ার বেল। সরে দাঁড়া মা, আজ এই আপদটাকে আমি বাড়ি থেকে বের করে ছাড়বো। নওশাদ চেঁচিয়ে উঠল, থাম নওশাদ। ছি নওশাদ, বিয়ের প্রথম রাতে তুই মদ খেয়ে বাড়ি ফিরলি, তাও আবার বাড়ির বউয়ের গায়ে হাত তুলি। নওশাদের বাবা চেয়ারম্যান সাহেব দাঁতে দাঁত চেপে বললেন, বাবা তোমরা আমাকে এই বিয়েটা, চুপ একদম। এবার নূরের শাশুড়ি গর্জে উঠলেন। তিনি নূরকে আগড়ে ধরে নওশাদের দিকে তাকিয়ে বললেন, তোর সাহস তো কম নয়, আমার সামনে তুই এই মেয়েটার গায়ে হাত তুলছিস, যা এখান থেকে। নওশাদ রাগে দেওয়ালে এক লাথি মেরে নিজের ঘরের দিকে গজগজ করতে চলে গেলেন। নওশাদের মা এবার নূরের মাথায় হাত বুলিয়ে দিলেন। নূরের সারা শরীর তখনও কাঁপছে,
পাশের ঘরের দিকে তাকিয়ে ডাক দিলেন, আশা, ও আশা, এদিকে আয় তো। কিছুক্ষণ পর 17-18 বছর বয়সী একটা মেয়ে চোখ মুখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলেন। সে নওশাদের ছোট বোন। জি আম্মা। আশা আমতা আমতা করে বলল, তোর এই নতুন ভাবিকে তোর ঘরে নিয়ে যা তো, আজ রাতটা তোর সাথে থাকবে। দেখছিস মেয়েটা খুব ভয় পেয়েছে। আশা এগিয়ে এসে নূরের হাত ধরল। নূরের বেনারসি আঁচল তখনও মেঝেতে লুটোপুটে কাটছে। আশা নিচু স্বরে বলল, আসুন ভাবি, আমার সাথে আসুন, ভয় নেই, আমি আছি। নূর একবার করুণ চোখে তার শাশুড়ির দিকে তাকালো। তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। নূর ধীরে ধীরে আশার সাথে তার ঘরের দিকে পা বাড়ালেন। নূরের সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক হয়নি। নূর কোনো মতে উঠে আয়নার সামনে দাঁড়ালো। গালের চড়ের দাগটা এখনো কালচে হয়েছে। ফ্যালফ্যাল করে নিজের দিকে তাকিয়ে রইল। উম, কালকের চঞ্চল রোল যেন এক রাতে হারিয়ে গেছে। দরজা ঠেলে আশা ঘরে ঢুকলো। হাতে স্টিলের গ্লাসে এক গরম দুধ আর এক টুকরো গুড়। ভাবি উঠেছেন? মুখ ধুয়ে একটু খেয়ে নিন, আম্মা আপনার জন্য চিন্তা করছেন। আশা নিচু গলায় বলল। নূর কোনো উত্তর দিল না। ঠিক তখনই বাইরে নওশাদের গম্ভীর গলা শোনা গেল। সে কার সাথে যেন চিৎকার করে কথা বলছে। নূরের শরীরটা আবার কাঁপতে শুরু করলো। ও এখন নিচে নামবে না রে আশা। ঘরের দরজায় নওশাদের মা এসে দাঁড়ালেন। তার হাতে নূরের জন্য সাধারণ একটা সুতির শাড়ি। নূরকে গোসল করিয়ে এই শাড়িটা পরিয়ে দে। আর নওশাদ কোথায়? ভাইয়া তো পুকুর ঘাটে গেছে আম্মা, জবাব দিল আশা। নওশাদ তখন পুকুর ঘাটে বসে চুরুট টানছে। কালকের নেশাটা পুরোপুরি কেটে গেছে, কিন্তু মাথাটা এখনো ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। কাল রাতে কী কী করছে সবটা মনে নেই তার। অচেনা একটা মেয়েকে আমার ঘরে বসিয়ে দিলে আমি তাকে মেনে নেব? কক্ষরই না। নূর আশার ঘরের বারান্দায় বসে আছে, ভেজা চুল পিঠে সরানো। ঠিক তখনই নওশাদ সামনে এসে দাঁড়ালো। দিনের আলো নওশাদকে আরও বেশি ভয়ঙ্কর লাগছে। নূর উঠে দাঁড়াতে চাইল, কিন্তু নওশাদ তার পথে আটকে দাঁড়ালো। নূরের গালের দাগটার দিকে তার নজর পড়ল একবার, কিন্তু তার পাথরের হৃদয়ে কোনো দয়া হলো না। কিরে, খুব তো আম্মার কাছে নালিশ করাচ্ছিস করাতে, ভেবেছিস আম্মা বাঁচাবে তোকে? মনে রাখিস, এই বাড়িতে তোকে থাকতে হবে আমার মর্জিতে। আর আমার মর্জি হলো তোকে এখান থেকে তাড়ানো। আমি এই বিয়ে চাইনি, কিন্তু এই বাড়ির মানুষরা আমাকে নিয়ে এসেছেন। এসেছি যদি আপনি যদি এতই বীরপুরুষ হন, তবে আমাকে তাড়ানোর আগে আপনার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখান। নওশাদ থমকে গেল। এই 16 বছরের মেয়ে তাকে এভাবে জবাব দিবে সে তা কল্পনা করেনি। রাগে তার কপাল ফুলে উঠল। হাতটা তুলল আবার মারার জন্য, কিন্তু নূর অবিচল দৃষ্টিতে দেখে হাতটা মাঝপথে থেমে গেল। নওশাদ বাড়ি থেকে বের হয়ে যায় চণ্ডাল মেজাজ নিয়ে। নওশাদ চলে যেতে নূর কিছুটা হালকা বোধ করলো। সে আসলে কান্নাকাটি করে ঘরে বসে থাকার মেয়ে নয়। নূর একাই দেওয়ান বাড়ির বিশাল পুকুর ঘাটে গেল। পুকুরে স্থির জলে রোদের ঝিলিক। নূর ঘাটের পানিতে বসে ছোট বাচ্চাদের মতো পা দুটো পানিতে দুলিয়ে ঢেউ তুলতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল ঘাটের পাশে একটা পেয়ারা গাছ। ডাসা ডাসা পেয়ারাই ঝুলে আছে। নূর তার চিরচেনা রূপটা বেরিয়ে এলো। শাড়িটা একটু উঁচু করে ধরে সাবধানে উঠে পড়ল। একটা বড় পেয়ারা পেড়ে নিচে নেমে সে দেখলো আশা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকে দেখছে। নূর দাঁত বের করে একগাল হেসে পেয়ারা আশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আশা আপা, লবণ আর মরিচ হবে নাকি একটু? আশা হতবাক হয়ে এসব দেখছে। কেউ যদি দেখে দেওয়ানবাড়ির বউ গাছে উঠে পেয়ারা খাচ্ছে, তাহলে কি হবে? সন্ধ্যা নামতে নূর হ্যারিকেনের চিমনিটা পরিষ্কার করে তাতে আগুন জ্বালালো। সন্ধ্যায় স্নান আলোয় নূর যখন বারান্দায় বসেছিল, তখনই তার চাচি শাশুড়ি এসে তার পাশে এসে বসলেন। মেহেরুন্নেসা মানুষটা স্পষ্ট বুঝতে। তিনি পানের বাটাটা সামনে নিয়ে একটা খিলি চিবোতে চিবোতে নূরের দিকে তাকালেন। নূরের ডাগর চোখে দেখে তিনি একটু হাসলেন। চাচি শ্বশুর নূরের থুতনিটা ধরে মুখটা উঁচু করলেন। তারপর পানের রসে রাঙা ঠোঁটে রহস্যময় হাসি হেসে বললেন, শোন মা নূর, পুরুষ মানুষ হয়ে রাগ হইল আগুনের মতো, ওরে নিভাইতে জানতে হয়। তুই এখনই নিজের সাজগোজ ঠিক কইরা ওই ঘরে গিয়ে বস। নূর বলল, কিন্তু চাচি, উনি তো আমায় দেখলে আবার চড় হবেন। আরে পাগল, পুরুষ মানুষ হলো বুনো ঘোড়ার মতো। তুই যদি ডরাইস দূরে থাকিস, তবে তোরে আরও দাবায় রাখবে। তুই এখন ওই ঘরে যাবি, দরজা খিল দিয়া তুলে নিবি। ও মাতাল হয়ে আসুক আর যাই করুক, ঘর তো তোর একার না, ঘর তোর। ও যদি তোরে বের করে দিতে চায়, তুইও একদম শক্ত হয়ে থাকবি। পুরুষ মানুষ যতই রাগ দেখাও, নিজের ঘরে জোয়ান বউরে ধাক্কা দিয়ে বের করার শক্তি ওই বিধাতা তাদের দেয়নি। ওরে বুঝাইতে যাবি যে এই ঘর তোর
এরও হক আছে। তিনি নূরের কানের কাছে মুখ নিয়ে আরও নিচু স্বরে বললেন, মেয়ে মানুষের শরীর আর চোখের পানি বড় অস্ত্র। তুই যদি একবার ওই ঘরে নিজের জায়গা করে নিতে পারিস, তবে ওই বাঘের মতো নওশাদ তোর পায়ের কাছে বিড়াল হয়ে থাকবো। ও যেমনি কাল রাতে তোর গায়ের হাত তুলছে, তুই আজ রাতে ওরে এমনভাবে নিজের মায়া জড়াবি না, যা ডরাইছে না। শাড়িটা ভালো কইরে পইরে নে, চোখে কাজল দিয়ে গিয়া পয়, দেখবি রাত গভীর হইল ওই রাগীর নওশাদ তোর চরণের দাস হইব। কথাগুলো শুনলেন নূরের বুকের ভিতরটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। কথাগুলো শুনে নূরের মাথায় ঝিমঝিম করতে লাগলো। সে বাইরে যত চাঞ্চলতা আর জেদ দেখাক না কেন, মনের কোণে একটা 16 বছরের কিশোরী নূর তো ঠিক বসে আছে নওশাদ রক্তবর্ণ চোখের। আর কালকে রাতে সেই চরের কথা মনে পড়তে তার বুকটা ভয়ে ধুরু ধুরু করে উঠল। ধীরে পায়ে ঘরের দিকে গেল, হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে কোণে রেখে দিল। অন্ধকার ঘরে শুধু একটা আবছা আলো আভা ছড়িয়ে রইল। চাদর গায়ে জড়িয়ে বিছানায় একদম কোণে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ল। তার মনে হলো দেওয়ালে মিশে যেতে পারলে বোধহয় নওশাদ তাকে দেখতে পাবে না। সে নিজেকে খুব ছোট করে কুঁকড়ে রাখলো। বাইরে তখনও ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসছে কুকুরদের আর্তনাদ শোনা যাচ্ছে। নূর চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ল। তার কানে পড়ে আছে দরজার দিকে। ভয়ের চোটে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। অন্ধকারে শুয়ে থাকতে থাকতে এক সময় কখন যে চোখের পাতা ভারী হয়ে এলো সে নিজেই টের পেল না। কিন্তু অবচেতন মনে সে বারবার প্রার্থনা করছিল আজ রাতে যেন নওশাদ ঘরে না আসে। নওশাদ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো। হারিকেনের আবছা আলোয় সে দেখলো নূর তার বিছানা আয়েশ করে শুয়ে আছে। এটা দেখে নওশাদের পিত্তি জ্বলে উঠল। গট গট করে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে কর্কশ গলে চিৎকার করে, এই মেয়ে ওঠ বলছি, আমার বিছানায় শোয়ার সাহস তোকে কে দিয়েছে? নাম এখান থেকে, এখনই নাম। নূর ঘুমের ঘোরে চমকে উঠে ধরপার করে বসার চেষ্টা করলো। তারপর অগোছালো চুলগুলো মুখের উপর এসে পড়ছে। ভয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। কিছু বলতে চাইল, কিন্তু নওশাদ তাকে সুযোগ না দিয়ে তার হাত ধরে টান দিতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে নওশাদ থমকে গেল। হ্যারিকেনের স্ল্যানালয় নূরের উপর পড়ছে। নওশাদ খেয়াল করলো নূরের ধবধবে ফর্সা মুখটা একদম নিষ্পাপ হয়েছে। কোনো কৃত্রিম শ্বাস নেই, শুধু এক সারল্য তামাটে অন্ধকারে জল করছে। নূরের এই স্নিগ্ধ মুখটা নওশাদের মনে এক অন্যরকম ধাক্কা দিল। উদ্যত হাতটা মাঝপথে থেমে গেল। তার মনে হলো এই কিশোরের উপর চড়া হওয়া মানে কোনো এক পবিত্র জিনিসকে অপবিত্র কথা। নওশাদ অনেক বড় শয়তানি করেছে জীবনে, কিন্তু এই মুহূর্তে কেন জানি না তার নিজের ভিতরে অশান্ত রূপ থেমে গেল। নওশাদ দাঁতে দাঁত চেপে নিজের রাগটা গিলল। নূরের হাতটা ছেড়ে দিয়ে সে মুখ ফিরিয়ে নিল। ঘরটা কয়েক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। নূর পাথরের মূর্তির মতো বিছানায় এক কোণে বসে কাঁপছে। নওশাদ আর কোনো কথা বলল না। গায়ের পাঞ্জাবিটা এক ঝটকায় খুলে বিছানার উপর আছাড় দিল। তারপর নূরের দিকে একদম মুখ ফিরিয়ে বিছানা অন্য প্রান্তে ধপাস করে শুয়ে পড়ল। নূর বিশ্বাস করতে পারছিল না যে নওশাদ তাকে মারল না, ঘর থেকে বের করে দিল না। দুজনে একই বিছানায়, কিন্তু মাঝে যেন এক বিশাল অদৃশ্য দেওয়াল। রাতের নিস্তব্ধতায় শুধু দুজনের দীর্ঘশ্বাসের শব্দ মিলেমিশে একাকার হতে লাগলো। পরদিন সকালে দেওয়ানবাড়ি বিশাল উঠান জুড়ে গ্রামের মানুষের ভিড়। নূরের ঘুম ভাঙল বেশ ভোরে। সে ঘরের জানলার পর্দা সরিয়ে দেখল পাঞ্জাবি আর লুঙ্গি পরা প্রচুর মানুষ গম্ভীর মুখে উঠোনে বসে আছে। নূর হাত মুখ ধুয়ে বারান্দায় আসতে দেখলো বাড়ির পুরনো কাজের বুয়া ঝাড়ু দিচ্ছে। নূর কৌতূহল সামলাতে না পেরে নিচে গলায় জিজ্ঞেস করলো, ও খালা, এত মানুষ কেন আজ বাড়িতে? কোনো অনুষ্ঠান নাকি? বুয়া একগাল হেসে বলে, না গো আম্মা, অনুষ্ঠান না, বড় দেওয়ান সাহেব তো চেয়ারম্যান, এরা সব বিচার নিয়ে আইছে। কেউ হইছে জমি নিয়ে, কেউ হইছে মারামারি নিয়ে। এই দেওয়ান বাড়ির আঙ্গিনায় কত যে বিচার হয়। নূরও বলে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে রইল। গ্রামের বিচার আছে সে কখনো কাছ থেকে দেখেনি। নূরের চোখে দেওয়ানবাড়ির প্রতি এক বিশাল শ্রদ্ধা আর ভয় দুটোই যেন স্পষ্ট। এরপর নূর সোজা রান্নাঘরে চলে গেল। সেখানে ধোয়া ওঠা চুলোয় বিশাল হাঁড়িতে চা আর নাস্তার তোড়জোড় চলছে। তার শাশুড়ি আর চাচি শ্বশুর মিলে নাস্তার তদারকি করছে। নূরকে দেখে চাচি শ্বশুরে হাসি মুখে ডাকলেন, আসো মানুর, একদম সময় মতো আসো। এই দেখো লাল কাপটা, এটা তোমার নওশাদের, ওকে দিয়ে এসো। নূরের বুকটা ধক করে উঠল। সে আমতা আমতা করলো, চাচি, আমি ওনার সামনে যাব?
অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিলে হয় না? নূরের শাশুড়ি এবার এগিয়ে এসে নূরের কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, না মা, তুমি হলে এবারই বড় বউ। এই ছোটোখাটো দায়িত্বগুলো এখন তোমার। তুমি ওর কাছে না গেলে, ওর সামনে না দাঁড়ালে এই যে তোমাদের মনের দূরত্ব, এটা কোনোদিন ঘুচবে না। ও রাগী হতে পারে, কিন্তু ও তো তোমার স্বামী। নূর আর না করতে পারল না। নূর কাঁপা কাঁপা হাতে চায়ের কাপ নিয়ে নিজের ঘরের দিকে এগোচ্ছে। এখন নওশাদের মুখোমুখি হওয়ার থেকে ভেবে নূরের হাত পা হিম হয়ে আসছে। ধীর পায়ে দরজার কাছে গিয়ে দেখলো নওশাদ বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার কপালে ভাঁজ। মনে হয় কিছু একটা চিন্তা করছে। নূর নিঃশব্দে ঘরে ঢোকায় কোনার টেবিলের উপর চাটা রাখলো। নূর যখন পা বাড়িয়েছে দরজার দিকে, তখনই নওশাদের গম্ভীর আর কর্কশ গলা শোনা গেল, চা কি ওইখানে গিয়ে খাবো? সামনে নিয়ে আয়। নূর থমকে দাঁড়ালো। নওশাদের রাগী মেজাজ দেখে সে কথা না বাড়িয়ে চায়ের কাপটা হাতে দিল। নওশাদের দিকে তাকাতে দেখলো নওশাদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। নওশাদের তীক্ষ্ণ রাগী দৃষ্টির সামনে নূরের বুকে পা যেন জড়িয়ে গেল। নওশাদ ঠিক কাছে আসতেই নূর শাড়ির আঁচলটা অসাবধানতায় নিজের পায়ের সাথে পেঁচিয়ে গেল। নূর সামলাতে না পারে টাল খেয়ে ঠিক নওশাদের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। গরম চা নওশাদের বুকের উপর ছিটকে পড়লো। নওশাদ যন্ত্রণা একটা চিৎকার দিয়ে উঠল, উফ হারামজাদি, এটা কি কি করলি এটা? রাগে নওশাদ একদম হিতের জ্ঞান হারিয়ে ফেলল। এক ঝটকায় দিয়ে নূরকে বিছানার উপর ফেলে দিল। তারপর দুই হাতে নূরের কবজি চেপে ধরে বিছানায় চেপে ধরল। নওশাদের গরম নিঃশ্বাস নূরের নাকে মুখে লাগছে। নূরের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, চোখের পাতা থরথর করে কাঁপছে। নূর ভয়ের চোটে চোখ বন্ধ করে ফেলল। মনে হলো এখনই হয়তো আবার একটা চড় তার গালে এসে পড়বে। আমি আমি ইচ্ছে করে করিনি, মাফ করে দিন। নওশাদ নূরের দুই হাতের কবজি আরও জোরে চেপে দিল। মারতে যাচ্ছিল ঠিকই, কাছ থেকে নূরের নিষ্পাপ ভয়ার্ত মুখ নওশাদ আবার সেই অদ্ভুত এক মায়ার জালে আটকে দিল। রাগে নওশাদের বুকটা ধক ধক করছে, কিন্তু এক অজানা কারণে সে নূরকে আর মারতে পারল না। তার জেদ আর রাগ যেন নূরের এই অসহায়ত্বের সামনে বারবার হার মানছে। কয়েক মুহূর্ত সময় কাটলো, যেটা নূরের কাছে মনে হলো কয়েক বছর। হঠাৎ নওশাদ এক ঝটকায় নূরের কবজি দুটো ছেড়ে দিল। সেই জন্য নিজের উপরে বিরক্ত। বিছানা থেকে সরে দাঁড়িয়ে গলার স্বর কিছুটা নিচু, কিন্তু অন্তত কঠোর গলা বলল, বের হয় এখান থেকে, চোখের সামনে থেকে দূর হ। ছাড়া পেয়ে নূর আর এক মুহূর্ত দেরি করলো না। বিছানা থেকে উঠে শাড়ির আঁচল কোনো মতে গায়ে জড়িয়ে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। নূর সোজা দৌড়ে গিয়ে থামলো বাড়ির পেছনের বড় আম গাছটার নিচে, যেখানে কেউ নেই। কবজি দুটোর দিকে তাকিয়ে দেখলো নওশাদের হাতের চাপে সেখানে লাল দাগ হয়ে গেছে। মনে মনে গালি দিল, জানোয়ার একটা, মানুষ না, আস্ত একটা রাক্ষস। নূর দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নওশাদ কতক্ষণ ওভাবে স্থির হয়ে বসে রইল। তার বুকের উপর ছিটকে পড়া চা তখনও যন্ত্রণা করছে, কিন্তু সেই যন্ত্রণার চেয়ে বড় এক যন্ত্রণা তার মাথার ভিতর কাজ করছে। নওশাদ নিজেকে নিজে প্রশ্ন করছে, সে কেন নূরকে মারতে পারল না? সে তো নওশাদ দেওয়ান, যার এক ডাকে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। অথচ এই পিচ্ছি মেয়েটার ভয়তো চোখের দিকে তাকালে কেন যেন তার হাত অবশ হয়েছে। রাগে নিজের ভেজা গেঞ্জি পাঞ্জাবিটা খুলে এক কোণে আছাড় মারল। বিড়বিড় করে উঠল, বেয়াদব মেয়ে, একবার বাগে পাই, তারপর তো সব তেজ আমি মিটিয়ে দিচ্ছি। বিকেলে নওশাদ বাড়ি থেকে বের হওয়ার তোড়জোড় করছিল। ঠিক তখনই সে দেখল নূর বাড়ির বড় উঠানে রোদে দেওয়া আচার তদারকি করছে। নূর জানতো নওশাদ ওই পাশ দিয়ে যাবে। নওশাদ যখন তার পাশ দিয়ে যাচ্ছে, নূর চট করে একটা কাঁচা আম মুখে পুরে দিয়ে নওশাদের দিকে তাকিয়ে একটা বিশ্রী ভেঙচি কাটল। নওশাদ থমকে গেল, তার চোখের ভুরু কুঁচকে গেল। ভেবেছিলেন নূর হয়তো ভয়ে তার সামনে আসবে না, কিন্তু এই মেয়ে তো দেখি আরও বেশি বেয়াদব হয়ে গেছে। বেয়াদব না আতপাগল। সে বিয়ে করতে চায়নি, তার মধ্যে আবার আতপাগল গলায় ঝুলিয়ে দিয়েছে। নওশাদ বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল গ্রামের শেষ মাথায় পুরনো এক পরিত্যক্ত নীলকুঠিরে, যেখানে তার সাঙ্গপাঙ্গরা বসেছিল, যাদের কাজ হলো আশেপাশে হাটে দাপট দেখানো। নওশাদ সেখানে গিয়ে একটা চেয়ারে লাথি মেরে বসলো। ওর ডান হাতে কালু এগিয়ে এসে বলল, ছোট দেওয়ান সাহেব, মুখটা তো আন্ধার হইয়া আছে, তার কলিজা কাটতে হবে কেন? নওশাদ একটা চুরুট ধরিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে শীতল গলে বলল, কলিজা না রে কালু, আজ আমার মেজাজটা কুত্তার মতো হয়েছে। এই যে বসিরের জমিটা দখল করার কথা ছিল, আজই কাজটা শেষ করবে। আর শোন, বসির যদি বেশি চিল্লাপাল্লা করে তবে তোর
পাটা ভেঙে দিবে। আমি দেখতে চাই এই তল্লাটে আমার উপরে কথা বলার সাহস কার আছে। নূর এক দৌড়ে উঠান পার হতে যাচ্ছিল, ঠিক তখনই বারান্দার খুঁটিতে হেলান দিয়ে পান সাজাচ্ছিল নওশাদের মেজো চাচি। নূরের এই চাঞ্চল্যতা দেখে তিনি হেসে কুটুকুটু, ও বউ, ওরে আমার চঞ্চল খুকিরে, থামো মা, থামো। চাচি শ্বশুরের পান হাতে নিয়ে নূরকে ডাক দিল। নূর থমকে গেল। হাঁপাতে হাঁপাতে অভদ্র চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে নিচু করে চাচি শাশুড়ির কাছে গিয়ে বসল। চাচি নূরের হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। বউ, মানুষ তুমি, এই বনেদি বাড়ির বড় বউ। এইভাবে সারাক্ষণ বাড়ি হুলস্থুল করে ছোটাছুটি করলে লোকে কি বলবে বলো তো? নূর, একটু শান্ত হও মা। নূর চুপ করে এলো। শোনো নূর, সংসার জীবনটা অনেকটা ওই প্রদীপ শিখার মতো, এক বাতাস থেকে আগলে রাখতে হয়। আর স্বামী হলো একটা গাছের পাতার মতো, কখনো রোদে ছায়া দেয়, আবার কখনো ঝড়ে ডালপালা ভাঙে। নওশাদ ছেলেটা একটু মেজাজটা ও সবসময় চড়া, কিন্তু একটা কথা মনে রেখো মা, লোহার জেদ ভাঙতে হলে হাতুড়ি লাগে না, আগুনের উত্তাপ লাগে। তুমি যদি ওর অবাধ্য হয়ে সারাক্ষণ লড়ো, তবে অশান্তি বাড়বে। নূর মনোযোগ দিয়ে চাচি শ্বশুরের কথাগুলো শুনছিল। বড়দের কথা মেনে চলার, সংসারটা নিজের মতো গুছিয়ে রাখা। দেখবা, ওই রাগী নৌশাদ একদিন তোমার জন্য পাগল হয়ে ঘুরবে। নূর কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে সব শুনতে লাগলো। দেখতে দেখতে আকাশ ছিঁড়ে এক বিকট শব্দে বাজ পড়ল। ধুলোয় অন্ধকার হয়ে গেল চারপাশ। নওশাদ রাস্তার মাঝখানে একা, বাতাসের তোড়ে বড় বড় কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে পড়েছে তার আশেপাশে। প্রচণ্ড ঝড় বৃষ্টি। এমন বৃষ্টি সে চোখের পাতা খোলা রাখা দেয়। নওশাদ পাঞ্জাবিটা মুহূর্তে শরীরের সাথে লেপ্টে গেল। সে দাঁতে দাঁত চেপে অন্ধকারের মধ্যে নিজের বাড়ির পথ খুঁজছে। এদিকে দেওয়ানবাড়ি। নূর তার ঘরে একা। হঠাৎ একটা বিকট শব্দে দরজা খুলে গেল। নূর দেখল নওশাদ দরজার সামনে দাঁড়িয়েছে। তার সারা শরীর থেকে জল গড়িয়ে পড়েছে, চুলগুলো কপালে লেপ্টে আছে। নওশাদ ঘরের ভিতরে ঢুকলো। তার হাতের চুলটা ভিজে একাকার। সে এক দৃষ্টিতে নূরের দিকে তাকালো। বৃষ্টির জলে ভিজে তার শরীরের পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তাকে এখন এক আহত বাঘের মতো লাগছে। নূর এক কোণে সরে দাঁড়ালো। নওশাদ কোনো কথা না বলে নূরের সামনে গিয়ে দাঁড়ালো। তার গা থেকে বৃষ্টির পানির ঠান্ডা একটা ঝাপটা নূরের নাকে লাগলো। নওশাদ ভিজে একাকার হয়ে গেছে। উম, ঘরে ঢুকে কোনো মতো আলনা থেকে একটা শুকনো পাঞ্জাবি নিল, গায়ের জল মুছে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নূর বিছানার একদম কিনারে জড়সড় হয়ে শুয়েছে। হ্যারিকেনের আলোটা নিভে গেছে অনেক আগেই। পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার, শুধু বিজলি চমকানোর মাঝে মধ্যে ঘরটা সাদা হয়েছে। মাঝরাতে ঝড়ের শব্দে কিছুটা স্তিমিত হয়ে এলো। বৃষ্টি তখনও অবিরাম চলছে। নওশাদ জ্বরের ঘোরে অসংলগ্ন বিড়বিড় করছে। তার অবচেতন মন তখন নূরের সেই নিষ্পাপ মুখের কথা মনে পড়ছে। জ্বরের তীব্রতায় তার বিচারবুদ্ধির লোপ পেয়েছে। শুধু জেগে উঠছে এক আদিম জেদ। নূর যখন বুঝতে পারল নওশাদ তাকে নিজের দিকে টেনেছে, সে চমকে উঠল। নওশাদের শরীর তখন আগুনের মতো পড়ছে। ছাড়ুন, কি করছেন আপনি? নূর বাধা দিতে চাইল, কিন্তু নওশাদ আজ কোনো কথাই শুনল না। জ্বরের প্রচণ্ড উত্তাপে সে নূরকে নিজের বুকের মাঝে পিষে নিল। নওশাদ জোরের ঘরে নূরকে আরও জীবনের অংশ করে নিল। নওশাদ হিতাহিত জ্ঞান হারিয়ে নূরকে শক্ত করে জড়িয়ে ধরল। নূর দুই হাত দিয়ে নওশাদের বুকের উপর ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নওশাদের শক্তির কাছে তার চেষ্টা ছিল খড়কুটোর মতো। নূরের শাড়ির আঁচল মেঝেতের উপর লুটোপুটে গেছে। নওশাদের হাতের মুঠে নূরের সরু কোমর। জানলার পাল্লাগুলো ঝড়ের ধাক্কায় বারবার আছাড় খাচ্ছে। ঘরের ভেতরে মেঝেতে নূরের ভাঙা চুড়ি কয়েক টুকরো ছড়িয়েছে। নওশাদের ঘুম ভাঙল। জ্বরের তীব্রতা নেই, কিন্তু শরীরে অবসাদ কাটেনি। চোখ মেলে দেখল সে আর নূর একটা কাঁথার নিচে অগোছালো অবস্থায় শুয়েছে। নূরের ফর্সা কাঁধ এবং ঘাড়ের আশেপাশে কাল রাতের কালচে দাগগুলো স্পষ্ট। নওশাদের মাথায় কাল রাতের মুহূর্তগুলো আবছা ভিড় করতে লাগলো। সবাই তার কাছে পরিষ্কার। নিজের উপর এক তীব্র ঘৃণার বিতৃষ্ণা জন্মলো। সে যে নওশাদ দেওয়ান, সে নিজেকে সবসময় নিয়ন্ত্রণ করতে চায়। সে জ্বরের ঘরে এক 16 বছরের মেয়েটার সাথে এমন কিছু করে ফেলল। ঠিক সেই মুহূর্তে নূরের ঘুম ভেঙে গেল। চোখ মেলে নওশাদকে সামনে দেখে সে আতঙ্কে বিছানার এক কোণে সরে যাওয়ার চেষ্টা করলো। কাল রাতে সেই পাশবিক স্মৃতি মনে পড়তে নূর দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল।
নূরের এই একটানা কান্না নওশাদের অস্বস্তি বাড়িয়ে দিল। সে বুঝতে পারছিল না কিভাবে ওই পরিস্থিতির মোকাবেলা করবে। নিজের ভিতরে অপরাধবোধ রাখতে সে আবারও রুক্ষতার আশ্রয় নিল। থামো, এই কান্না থামো বলছি। নওশাদ ধমকে উঠল। নূর চমকে উঠে কান্নার শব্দ থামিয়ে দিল, কিন্তু তার শরীরটা তখনও থরথর করে কাঁপছে। সে বড় বড় চোখ মেলে নওশাদের দিকে তাকিয়ে রইল, আর অবিরল ধারায় চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। এই নীরব কান্না নওশাদের বুকে তীরের মতো বিচ্ছে। বিছানা থেকে উঠে একটা চাদর গায়ে জড়িয়ে নূরের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তার গলার স্বরটা কিছুটা নরম করার চেষ্টা করলো নওশাদ। শোনো, কাল রাতে যা হয়েছে ওটা আমি ইচ্ছে করে করিনি। নূর কোনো উত্তর দিল না, শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। নওশাদ দেখল নূরের এই নিস্তব্ধতা তাকে আরও বেশি অপরাধী সাব্যস্ত করছে। সহ্য করতে না পেরে নূরের একদম কাছে এগিয়ে এলো। নূর সরে যেতে চাইলে নওশাদ এক হাত দিয়ে নূরের মুখটা শক্ত করে উঁচু করলো। নূরের ভেজা চোখের দিকে তাকিয়ে নওশাদ গম্ভীর করে বলল, এদিকে তাকাও। দেখো নূর, এই কান্নাকাটি কোনো কোনো লাভ নেই। আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে এসব হওয়াটা খুব অস্বাভাবিক বিষয়। বিয়ের পর সব বাড়িতে হয়, এটা নিয়ে ভেঙে পড়ে কিছু নেই। নওশাদ নিজের মুখে স্বাভাবিক বললেও তার চোখের কোণে এক ধরনের অস্থিরতা। সে নূরকে সান্ত্বনা দেওয়ার বদলে যেন নিজেকে বোঝাতে চাইছে যে সে কোনো অপরাধ করেনি। শুধু নূর ফ্যাল করে তাকিয়ে উঠল। নওশাদ আর কোনো কথা না বাড়িয়ে বিছানার কাছে এগিয়ে গেল। নূর কিছু বুঝে ওঠার আগে নওশাদ তাকে পাজাগুলো করে তুলে নিল। নূর চমকে উঠে নওশাদের কাঁধ খামচে দিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। নওশাদ তাকে নিয়ে গেল গোসলখানায়। সেখানে নূরকে দাঁড় করিয়ে দিয়ে নওশাদ কর্কশ করে বলে, দাঁড়িয়েছ কেন? জল ঢালো গায়ে। নূর নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো তখনও লাল, দৃষ্টি শূন্যে। নূরের এই নির্বিকার ভাব দেখে নওশাদের রাগ চড়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, একবার বললে কি তোর কানে যায় না কথা? নূর যখন তবুও নড়ল না, তখন নওশাদ নিজের বালতি থেকে মগ ভরে ঠান্ডা জল নূরের মাথায় ঢেলে দিল। হঠাৎ ঠান্ডা জলের ঝাপটায় নূর শিউরে উঠে। নওশাদ তখন যেন এক উন্মাদ। সে রাগে গজগজ করতে করতে মগের পর মগ জল নূরের মাথায় গায়ে ঢালতে লাগলো। নূরের ভেজা চুলগুলো তার ফর্সা মুখে লেপ্টে রইল। গোসল শেষে নূরকে ওভাবে ভেজা অবস্থায় রেখে নওশাদ দ্রুত ঘরে গিয়ে আলমারি থেকে একটা সর্ষে ফুলের রঙের সুতির শাড়ি আর ব্লাউজ নিয়ে এলো। এটা পরে জলদি ঘরে এসো। নূর গোসলখানা থেকে বেরিয়ে কাঁপতে কাঁপতে ঘরের কোণে এসে দাঁড়ালো। তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে। সে এক হাত দিয়ে দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে। নড়াচড়া করার মতো শক্তি যেন তার শরীরে নেই। নওশাদ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। আয়নায় নূরের প্রতিবিম্ব দেখে সে আবার বিরক্ত হলো। দেখলো মেয়েটা ভেজা চুল নিয়ে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়েছে, মোছার কোনো নাম নেই। নওশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে আলনা থেকে বড় একটা গামছা টেনে নিল। সে নূরের সামনে দাঁড়াতে নূর ভয়ে এক পা পিছিয়ে গেল। নওশাদ কোনো কথা না বলে নূরের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। এরপর নূরের ভেজা চুল গামছা দিয়ে মুছে দিতে লাগলো। চুল না মুছে তো আবার জ্বরে পড়বে। নূর নিচু স্বরে বলল, আমি খুব ভয় পেয়েছি। নওশাদ চুল মোছা থামালো না, তবে তার হাতের গতি একটু ধীর হয়ে গেল। সে নূরের চোখের দিকে না দেখে গম্ভীর করে বলল, বুঝেছি। ভয় পাওয়াটা বিচিত্র কিছু না। নওশাদের মা হুকুম দিচ্ছে, ওরে তোরা আজ জলদি হাত চালা। ঝড়ে কতগুলো আম কাঁঠাল পড়েছে, সেগুলো কুড়িয়ে আচারের ব্যবস্থা কর। উঠোনে এক কোণে বড় কড়াইয়ে দুধ জাল হচ্ছে। দেওয়ানবাড়ির গরুর খামারে খাঁটি দুধ সেই সুবাসে পুরো বাড়ি ছড়িয়ে পড়ছে। ঝাড়ুদাররা বিশাল উঠোন ঝাড়ু দিচ্ছে। নওশাদ বেরিয়ে যাওয়ার পর নূর কতক্ষণ পর বাইরে এলো। নূর বারান্দায় দাঁড়িয়ে কাঁচা আম আর কাসুন্দি মেখে খাচ্ছিল। নূর আম খেতে খেতে দেখল কুকুরটা উঠোনে ঘুরছে। সবাই ওটাকে জমের মতো ভয় পায়। নূর চট করে একটা আমের টুকরো ওটার দিকে ছুরি দিয়ে শিস দিল। কুকুরটা থমকে দাঁড়িয়ে নূরের দিকে তাকালো। নূর একদম ভয় না পেয়ে আবার হাসলো। ঠিক সেই সময়ে নওশাদের মা ওখান দিয়ে যাচ্ছিল। নূরের এই বাঁধভাঙা চঞ্চলতা দেখে তিনি থমকে দাঁড়ালেন। বৌমা, এ কী করছো? এই কুকুরটার কাছে যেও না, কামড়ে দিবে তো। কামড়াবো বে না গো মা। তা তো বুঝলাম বৌমা, কিন্তু তুমি এই বাড়ির বউ, এভাবে বারান্দায় দাঁড়িয়ে শীষ দেওয়া কি মানায়? লোকে দেখলে কীভাবে? আচ্ছা থাক, অনেক হয়েছে। এখন আম খাওয়ার শেষ হলে ভেতরে আসো, তোমার জন্য নতুন কিছু গয়না আর কাপড় বের করে আছে। নূর ঘাটের সিঁড়িতে পা ডুবিয়ে বসে আছে।
অন্যদের মুখে সে অনেকবার শুনেছে বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্কের কথা, কিন্তু কাল রাতে সেই অনভিজ্ঞ ছিল একদম অন্যরকম, যন্ত্রণাদায়ক আর রূঢ়। নূরের মনে মনে নওশাদের প্রতি একরাশ বিরক্তি জমেছে। পুকুরের ওপারে একটা পানকৌড়ি ডুব দিয়েছে। নূর সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নূর উঠে দাঁড়ালো। তার ভেজা পায়ে ছাপগুলো শান বাঁধানো ঘটে স্পষ্ট হয়ে গেল। দেওয়ান বাড়ির অন্দরমহলে তখন দুপুরের রান্না এলাহি কারবার। বড় বড় হাঁড়িতে সুগন্ধি চালের ভাত আর দেশি মুরগির ঝোলের সুবাস মৌ মৌ করছে। নূর আর শাশুড়ি আজ বলছে, বৌমা আজ তুমি সবাইকে বেড়ে খাওয়াবে। নূর তাই আঁচলটা কোমরে শক্ত করে জড়িয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলো। বাড়ির লোক সংখ্যা তো কম নয়। নওশাদের বাবা আর ৩ চাচা মিলে ৪ জন মুরব্বি, আর নওশাদের পিছনে রয়েছে আর ৬ জন চাচাতো ভাই আর ২ ছোট বোন। মোট কথা লম্বা দালানে পিঁড়ি পেতে যখন ওই বিশাল পরিবার খেতে বসে, তখন মনে হয় কোনো ছোটোখাটো উৎসব চলছে। নূর রান্নাঘরে গিয়ে দেখলো বড় বড় পিতলের গামলায় তরকারি সাজানো। সে একে একে বড়দের জন্য আলাদা আলাদা করে খাবার সাজাতে লাগলো। বনেদি বাড়ির নিয়ম অনুযায়ী আগে ছেলেরা বসবে। খাওয়ার পর্ব শেষ করে পুরুষেরা বৈঠকখানে গিয়ে বসছেন। বাড়ির বড় বউরা এখন অন্দরমহলে শীতল পাটি বসে পানের বাটা নিয়ে জিরিয়ে নিচ্ছেন। রেশমা নওশাদের সেজ চাচাতো ভাইয়ের বউ। স্বভাবটা তার একটু চনমনে আর কৌতূহলী। সে রান্নাঘরের বারান্দায় এক কোণে নূরকে একা পেয়ে ইশারায় রাখল, ভাবি ও ভাবি। নূর আঁচলে হাত মুছতে মুছতে হাসি মুখে এগিয়ে গেল। রেশমা নূরের হাত ধরে টেনে জলচৌকির উপর বসিয়ে দিল। রেশমার চোখে কোনো দুষ্টুমি। ভাবি একটা কথা বলবো? আপনাকে আজ সকাল থেকে দেখছি কেমন যেন একটা ঘোর ঘোর ভাব আপনার চোখে। বড় ভাইজান তো গ্রামের বাঘ, ওনার সামনে সবাই তটস্থ, কিন্তু আজ দেখলাম খাওয়ার সময় ভাইজান আপনাকে আর চোখে ৩-৩ বার দেখছে। নূর লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। আপনিও না রেশমা আপা? রেশমা এবার আরও কাছে সরে এলো। দেওয়ান বাড়ির পুরুষরা বাইরে বাঘ হলো, ভেতরে ভেতরে বউদের আঁচল ধরা থেকে। বড় ভাইজান প্রথম বিয়ের পর উনি যে কী পরিমাণ পাষাণ হয়ে গেছিলেন তা তো আমরা সবাই জানি। ভাবি আমরা চাই আপনি মন দিয়ে সংসার করুন, আর ভাই আপনি ভালো থাকেন, আপনাদের মধ্যে মিল মহব্বত হোক। বাড়ির বিশাল অট্টালিকায় এখন নিঝুম, কেবল ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। নূর জানলার পাশে মেঝের উপর হাঁটু মুড়ে বসে আছে। তার কোমরের নিচ পর্যন্ত ছড়িয়ে থাকা কালো চুলগুলো পিঠ বেয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কালবৈশাখীর পরে এই পরিষ্কার আকাশে আজ অগণিত তারা। নূর সেই তারার দিকে তাকে আপন মনে গুনগুন করছে। চাঁদের রূপলি আলো আর ফর্সা মুখে এসে পড়ছে। নওশাদ ক্লান্ত পায়ে ঘরে ঢুকলো। তার পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, কাঁধে একটা চাদর ঝুলানো। ঘরে ঢুকতে সে থমকে গেল। জানলার পাশে বসে থাকা এই মেয়েটার মধ্যে আজ কোনো চঞ্চলতা নেই, আছে এক গভীর স্নিগ্ধতা। নওশাদ দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নূরের লম্বা চুলগুলো বাতাসের ঝাপটায় হালকা উঠছে, আর নূরের কণ্ঠে গুনগুন রাতের নির্জনতাকে এক মায়াবী রূপ দিচ্ছে। নওশাদ মনে মনে নিজেকে বারবার সতর্ক করল, নওশাদ দেওয়ান নিজেকে সামলাও। কিন্তু অবচেতন মন আজ যেন কোনো শাসন মানতে চাইল না। সে না চাইতেও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ওই ছিপছিপে গরনের আর চাঁদের আলো পড়া মুখটার দিকে। নওশাদের বুকের ভিতরটা আজ কেমন যেন খা খা করে উঠল। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে একাকিত্বে দেওয়াল তুলেছিল নিজের চারপাশে। নূরের স্নিগ্ধ রূপ আজ যেন এই দেওয়ালের বড় একটা ফাটল ধরে দিল। সে কতক্ষণ ওভাবে তাকিয়েছিল তার কোনো হিসাব নেই। হঠাৎ নূরের গানের সুরটা থেমে গেল। অনুভব করলো তার পিছনে কেউ যেন দাঁড়িয়েছে। নূর ঘাড় ফিরিয়ে তাকাতে দেখলো দরজায় অন্ধকারের ছায়ায় নওশাদ দাঁড়িয়েছে। বিজলির চমকের মতো নূরের শরীরটা একেবারে কেঁপে উঠল। দ্রুত জানলার পাশ থেকে উঠে দাঁড়িয়ে নিজের অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে সামলে নিল। নূর থতমত খেয়ে নিজের স্বরে বলল, আপনি কখন এলেন? নওশাদ সম্বিত ফিরে পেল। সে নিজের গম্ভীর ভাবটা আরও ফিরিয়ে আনার চেষ্টা করলো, যদি তার চোখের সেই মুগ্ধতা এখন পুরোপুরি মেলায়নি। গলার স্বরটা স্বাভাবিক করে বলল, এই তো মাত্র হারিকেন নেভানো কেন? অন্ধকারে ওভাবে বসে থাকার মানে কি? অন্ধকারে বসে থাকবো না তো কী করবো? চাঁদের
আলোয় তো পরিষ্কার দেখা যাচ্ছে। নওশাদ পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে আর চোখে নূরের দিকে তাকালো। অসুবিধা হচ্ছে কিনা সেটা বড় কথা নয়। আপনি আর ওই রাগী মুখ দেখলে তো যমদূত এই পারে পা দিবে না। আর আমি তো আকাশ দেখছিলাম না, আমি দেখছিলাম ওই বড় তারাটার দিকে, একদম আপনার মতো। নওশাদ ভুরু কুঁচকে ফিরিল। আমার মতো মানে? নূর এক পা এগিয়ে এসে বলল, হ্যাঁ, ওই যে দূরে একা একা জ্বলজ্বল করছে, কারোর সাথে কথা নেই, বার্তা নেই, শুধু নিজের তেজ দেখে খালাস। পাশে কত ছোট ছোট তারা আছে, তাদের দিকে একবারও ফিরে তাকায় না। নওশাদ থমকে গেল। নূরের এই উপমাটা তার বুকের বাম পাশের কোথাও যেন একটু বিঁধল। নিজেকে সামলে নিয়ে বলল, বেশি কথা শিখেছিস দেখছি। দপ করে নিভে যাওয়া চেয়ে এক জ্বলা অনেক ভালো। আর শোন, কাল সকালে আম কুড়োতে গিয়ে ওভাবে কাদা মাখবি না। বাড়ির ছোটদের সামনে নিজের মান সম্মান অন্তত রাখিস। নূর ওর এবার কোমরে হাত দিয়ে দাঁড়ালো। ওমা, আম কুড়োনো মান সম্মান চলে গেলো? আমি তো ভেবেছিলাম চেয়ারম্যান বাড়ির বড় বউ বলে কথা, আমগুলো সব নিজের থেকে আমার পায়ের কাছে এসে পড়বে। তা সাহেব যখন বারণ করছে, কাল থেকে কি তবে শান বাঁধানো ঘাটে বসে শুধু আপনার গম্ভীর মুখ ধ্যান করব? নওশাদ একটু অপ্রস্তুত হলো। নূরের এই কথার পেঁচ সামলানো তার পক্ষে কঠিন হয়ে পড়ছে। সে গামছা নিয়ে গোসলখানার দিকে পা বাড়িয়ে বিড়বিড় করে বলল, তোর সাথে কথা বলার বিতা, একদম অকল্পক্ষ একটা মেয়ে। নূর নওশাদের চলে যাওয়ার পথে তাকে মুখ ভ্যাংচালো, তারপর নিচু স্বরে বলল, অকল্পক্ষ না হাতি, নিজে একটা কথা বলে যেন জমিদারি ফরমান জারি করছে। নাওশাদ দরজার ওপাশ থেকে শুনতে পেল নূরের এই টিপনি। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল, যা নূর দেখতে পেল না। এই প্রথম এই বিশাল গুমোট ঘরে নওশাদ মনে হলো রুক্ষতার আড়ালে জীবনে একটা অন্য স্বাদ আছে, যা এই কিশোরী মেয়েটা তাকে বাধ্য করছে আস্বাদন করতে। নূর বিছানা ঠিক করতে করতে গুনগুন করে আবার গান গাইতে লাগলো। নওশাদ গোসলখানা থেকে ফিরে এসে দেখলো নূর তখনও বিছানার এক কোণে বসে চুলে বিলি কাটছে। ঘরের হেরিকেনটা যেন হালকা করে জ্বালিয়ে দিচ্ছে, যার স্নান এলে নূরের ছায়াটা দেওয়ালে ঝুলছে। নওশাদ নিজের বিছানায় আয়েশ করে বসার বদলে গম্ভীর মুখে একটা বই হাতে নিল। নূর হঠাৎ নওশাদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আপনি কি সবসময় একটা মোটা মোটা বইগুলো পড়েন? কখনো রূপকথা বা ভূতের গল্প পড়েননি? নওশাদ বই থেকে চোখ না তুলে বলল, ভূতের গল্প দিয়ে কী হবে? আমার জীবনের বাস্তবের ভূত অনেক বেশি। নূর বালিশটা জড়িয়ে ধরে গুটিসুটি মেরে বলল, বাস্তবের ভূত মানে? ওই যে সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেন, সেটা? সত্যি বলছি, আপনি যখন রেগে থাকেন তখন আপনাকে একদম নিশাচর ভূতের মতো লাগে। নওশাদ বইটা সজোরে বন্ধ করল। নূরের এই লাগামের কথা আর সাহস তাকে যেন আরো রাগিয়ে দিচ্ছে। নূরের দিকে ঝুঁকে এসে বলল, তোর ভয় ডর বলতে কিছু নেই নূর? নূরের চোখের মণিতে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। কাল রাতে সেই রুক্ষতার স্মৃতি মনে পড়তে এক চিলতে কাঁটা ফুটিয়ে দিল ঠিকই, কিন্তু সেটা নওশাদকে বুঝতে দিল না। বেশি পণ্ডিতি করিস না, যা শুয়ে পড়। নওশাদ আলো নিভিয়ে দিতে দিতে বিড়বিড় করলো, পাগল, আজ তো একটা পাগলি এনেছি, ঘরে এনেছি। অন্ধকারে নূরের মৃদু হাসির শব্দ শোনা গেল। শান্ত রাত। দেওয়ানবাড়ির বিশাল খাটে দুই প্রান্তে দুজন মানুষ শুয়ে আছে। নওশাদ অন্ধকারের মধ্যে একবার নূরের দিকে তাকালো, যেখানে মেয়েটা অকাতরে ঘুমাচ্ছে। ভোরের আজানের ধ্বনি ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। কুয়াশায় মোড়া গ্রামটা যেন আস্তে আস্তে জেগে উঠছে। দেওয়ানবাড়ির বিশাল উঠোনে তখন থেকে কাজের লোকদের আনাগোনা শুরু হয়ে গেছে। কেউ গরুকে খড় দিচ্ছে, কেউ টিউবওয়েল থেকে পানি তুলছে, আবার কেউ ঝাড়ু নিয়ে উঠোন পরিষ্কার করছে। নূরের ঘুম ভাঙে খুব ভোরে। নূর কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। গোসল সেরে ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দেয়। একটা সুতি শাড়ি পরে নূর বের হয়। বারান্দায় পা রাখতে সকালে ঠান্ডা হাওয়া মুখে লাগে। উঠোনের দিকে তাকিয়ে সে থমকে দাঁড়ায়। দেওয়ানবাড়ি সত্যি বিশাল। মাঝখানে বড় খোলা উঠান, চারপাশে লম্বা দালান ঘিরে। এক পাশে গোয়াল ঘর, আর এক পাশে রান্নাঘর, আর পেছন দিকে বিশাল পুকুর, যার পানি ভোরের আলো রুপোলি হয়ে ঝলমল করছে। নূর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। রান্নাঘরের দিকে যেতে ধোয়া মশলার গন্ধে পুরো জায়গাটা ভরে আছে। নূরকে দেখে নওশাদের মা চোখ তুলে তাকালো। এই তো বৌমা উঠে পড়েছেন, ভালো এসো, আজ একটা থেকে একটু একটু করে কাজ শেখো। নূর মাথা নিচু করে এগিয়ে গেল। তার হাতে একটা থালা ধরিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কাটা, মরিচ বাটা, ডাল নাড়া, সব কিছু যেন নতুন, কিন্তু সে চুপচাপ করেই যাচ্ছে। মাঝে মাঝে আবার কাজের
ফিসফিস করে কথা বলছে, কেউ হাসে, কেউ আবার কৌতূহল চোখে তাকায়। নতুন বউ, চেয়ারম্যান বাড়ির বড় ছেলে বউ, তাই ওর দিকে সবার নজর কিনা। গ্রামের শেষ মাথায় পুরনো নীলকুঠির চারপাশে জঙ্গল আর ঝোপঝাড়ে ঢাকা পড়ে আছে। নীলকুঠির ভাঙা বারান্দায় একটা কাঠের চেয়ারের উপর পা তুলে বসে আছে নওশাদ দেওয়ান। হাতের জ্বলা চুরুট ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠছে। তার চোখ দুটো স্থির, ভেতর থেকে যেন আগুন লুকিয়েছে। সামনে দাঁড়িয়েছে কালু, রহিম আর আরও দু তিনজন লোক। কাজটা এখনো শেষ হয়নি। কালু গলা খাঁকড়ে দিয়ে বলল, ছোট দেওয়ান সাহেব, বসির একটু বেশি বাড়াবাড়ি করতেছে, জমি ছাড়তে চাইতেছে না, থানায় যাওয়ার কথাও কইছে। নওশাদ ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। থানায় যাবে? ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চুরটা মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে দিল। এই এলাকায় কারো এত সাহস কবে থেকে? রহিম তাড়াতাড়ি বলে উঠল, আমরা বুঝাইছি কিন্তু শোনেনি। নওশাদ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, বুঝাইতে পারিস নাই তাই না? হঠাৎ নওশাদ এক ঝটকায় সামনে থেকে টেবিলটার লাথি মারে। টেবিল কাঠের টেবিলটা উল্টে গিয়ে ধপাস করে পড়ে গেল। সবাই চমকে উঠল। তোরে আমি কি জন্য রাখছি, কথা শোনানোর জন্য না কাজ করার জন্য? কালো কাপা কালো বলল, ভুল হয়েছে দেওয়ান সাহেব, আজকে শেষ করে দেবো। নওশাদ তার দিকে এগিয়ে গেল, একদম সামনে গিয়ে দাঁড়ায়। শেষ মানে কি জানিস? কালো মাথা নাড়ে। আর যদি তাতে কাজ না হয়? কালুর মুখের রং বদলায়। না না দেওয়ান সাহেব, ওটা লাগবো না, আমরা ঠিক কইরে ফেলামু। নওশাদ সোজা হয়ে দাঁড়ায়। আমি ফল চাই, কিভাবে করবি সেটা তোর ব্যাপার। সন্ধ্যার একটু পরে বসির বাড়ির সামনে হইচই। বসির দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে, এই জমি আমার বাপদাদার, কেউ জোর করে নিতে পারে না। চারপাশে কিছু লোক জড়ো হয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসে না। ঠিক তখনই নওশাদ আসে। ছোট দেওয়ান সাহেব, এই অন্যায় কইরেন না, আমার সব কিছু এই জমি। নওশাদ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, তোর সব কিছু? জি, এটা আমার বাঁচার শেষ ভরসা। নওশাদ মাথা হালকা কাত করে বলে, তাহলে তুই ভুল জায়গায় দাঁড়িয়েছিস। বসির কিছু বুঝে ওঠার আগে কালু আর অন্যরা তাকে ধরে ফেলে। এই কি করতেছেন, ছাড়েন। বসে ছটপট করতে থাকে। নওশাদ এগিয়ে এসে সামনে দাঁড়ায়। আমি তোকে সুযোগ দিচ্ছি, তুই বুঝিস নেই, আমি আমার জমি ছাড়ুম না। বসে চিৎকার করে। নওশাদের চোখ হঠাৎ কঠিন হয়ে যায়। তাহলে তোরে ছাড়তে হবে। একটা ইশারা, পরের মুহূর্তে বসির মাটিতে পড়ে যায়। কেউ তার পা চেপে ধরে, কেউ হাত। চারপাশের লোকজন সব দেখছে, কেউ এগিয়ে আসছে না। নওশাদ শান্তভাবে দাঁড়িয়ে থেকে যেন কিছুই হয়নি। মনে রাখিস, এই এলাকায় আমার কথাই শেষ। বসির চিৎকার ধীরে ধীরে থেমে যায়, চারপাশে নিস্তব্ধতা নেমে যায়। রাত নামার পর নওশাদ আবার নীলকুঠিরে ফিরে আসে। কালু এসে দাঁড়ায় সামনে। কাজ শেষ দেওয়ান সাহেব? নওশাদ কোনো উত্তর দেয় না, চুরু ধরে। কিছুক্ষণ পর শুধু একটাই কথা বলে, কাল থেকে ওই জমিতে কাজ শুরু হবে। কালু মাথা নাড়ে। নওশাদ অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার চোখে কোনো অনুশোচনায়, কোনো দ্বিধা নেই, শুধু একটা জিনিস স্পষ্ট, ক্ষমতা। আর সেই ক্ষমতার জন্য সে কতটা নিচে নামতে পারে তার কোনো সীমা নেই। গ্রামের শেষ মাথায় নীলকুঠি থেকে বের হয়ে নওশাদ সোজা চলে যায় বাজারের উল্টো দিকে, যেখানে আধা অন্ধকারের জায়গা। সেখানে দিনের আলো কেউ আসে না, কিন্তু রাত হলে ভিড় জমে। পুরনো টিনের চালা, ভাঙা কাঠের বেঞ্চ, কেরোসিন ল্যাম্পের হলুদ আলো। এই জায়গাটা এলাকার গোপন মদের আড্ডা। জিপ থামতে ভেতরে গুঞ্জন একটু থেমে যায়। ছোট দেওয়ান সাহেব এসে শব্দ ছড়িয়ে পড়ে। নওশাদ ধীরে ধীরে ভেতরে আসে। তার হাঁটার কোনো তাড়া নেই, কিন্তু উপস্থিতিটা এমন, সবাই নিচ থেকে জায়গা ছেড়ে দেয়। ভেতরে ঢুকতে তারা দোকানদার তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। আসেন দেওয়ান সাহেব, বসেন। এক- আজ একটু বোতল আইছে। নওশাদ কোনো উত্তর দেয় না, গিয়ে এক কোণে বসে চোখ তুলে চারপাশে তাকায়। কেউ তার দিকে সরাসরি তাকানোর সাহস পায় না। যা আছে ঢাল, সংক্ষিপ্ত বলে বলে। দোকানদার তড়িঘড়ি করে গ্লাসে মদ ঢালে। গ্লাস কাঁচের গ্লাসটা নওশাদের সামনে রেখে নওশাদ গ্লাসটা তুলে নেয়। এক মুহূর্ত তাকিয়ে দেখে, তারপর এক ঢোকে অর্ধেক শেষ করে। গলা দিয়ে আগুনের মতো নেমে যায় তরলটা। চোখ দুটো আরও লাল হয়ে যায়। কালু পাশে দাঁড়ায়। সব ঠিকঠাক হয়েছে দেওয়ান সাহেব? নওশাদ গ্লাস নামায়। দেখি কতদিন ঠিক থাকে। দোকানদার আবার গ্লাস ভরে। আবার নওশাদ ধীরে ধীরে চুমুক দেয়। চারপাশে অন্যরা নিচু গলায় কথা বলছে, কেউ বেশি শব্দ করছে না। সবাই জানে এই টেবিলে বসা মানুষটার মেজাজ খারাপ থাকলে কি হতে পারে। হঠাৎ টেবিলের থেকে এক লোক একটু জোরে হেসে। নওশাদ চোখ ঘুরে সেদিকে তাকায়। হাসিটা মুহূর্তে থেমে যায়। লোকটা মাথা নিচু করে বলে, নওশাদ কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। সেই দৃষ্টি এমন, লোকটার কপালে ঘাম ঝরে যায়। তারপর নওশাদ আবার নিজের গ্লাসে মন দেয়। সবাই খুব খুশি না? কালু বুঝতে পারে এই কথার মানে কি। কিসের খুশি দেওয়ান সাহেব?
নওশাদ হেসে ওঠে, এই ফাঁকা ঠান্ডা হাসি। আমি যতই ঝামেলা সামলাই ততই নিশ্চিন্তে ঘুমাই না, তাই না? কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর আবার গ্লাস তুলে, এইবার একটু বেশি জোরে খায়। সামনে চোখ যেন কিছু ভেসে ওঠে, একটা অস্ফুট স্মৃতি, একটা মুখ, তারপর সব কিছু হঠাৎ ঝাপটা। নওশাদ চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বসে থাকে, তারপর শক্ত হয় আরও ঢাল কর্কশ গলে বলে, দোকানদার কাপা হাতে আবার গ্লাস ভরে দেয়। রাত আরও গভীর হয়, আড্ডা ফাঁকা হতে শুরু করে, কিন্তু নওশাদ ওঠে না। টেবিলে কয়েকটি খালি বোতল, চোখ লাল, চুল এলোমেলো। হঠাৎ উঠে দাঁড়ায়, চেয়ারটা পেছনে ঠেলে পড়ে। নওশাদ পকেট থেকে টাকা বের করে টেবিলে ছুঁড়ে রেখে, বাকিটা রাখ। তারপর টলতে টলতে বেরিয়ে যায়। নূরের মা আর নওশাদের মা ছোটবেলায় জান পড়ান সেই এক পুকুরে গোসল করা, এক থালায় খাওয়া, সেই সখ্যতা। তাদের বন্ধুত্ব ছিল গ্রামের মানুষের মুখে মুখে। বিয়ের পর নওশাদের মা চলে গেলেন দেওয়ান বাড়িতে। নওশাদের মা একটু তাড়াতাড়ি সংসারী হয়ে যান। নওশাদের বাড়ির গিন্নি হিসেবে বিশাল ঝাঁকি ঝামেলা পোহাতে হয়। সময়ের অবর্তে আর সংসারের ব্যস্ততায় দুই শরীর দেখা হওয়া প্রায় বন্ধ হয়ে গেছিল। তবুও মনের কোণে সেই পুরনো ইচ্ছাটা ধিক ধিক করছে। নূরের বাবা মা দীর্ঘ বছর নিঃসন্তান ছিলেন। গ্রামের মানুষের কত কথা, কত কবিরাজি চিকিৎসা, কিছু বাকি ছিল না। অবশেষে মানত আর দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান, নূর। অনেক সাধনার ধন বলে নূরের নাম সার্থকতা বজায় রেখে সে বেড়ে উঠতে থাকে। নূরের বাবা তার এই কলিজার টুকরোকে বিন্দুমাত্র কষ্ট দেয়নি। নূর ছিল ডানপিটে, চঞ্চল, ভীষণ সাহসী। গ্রামের কোনো আম গাছ বা পেয়ারা গাছ ছিল না যার মগডালে নূরের হাতে ছোঁয়া লাগেনি। শাড়ির আঁচল কোমরে গুজে সে অনায়াসে গাছের ডালে ঝুলে থাকতো। বাবার আশকারা সে শাসন মানত না, বরং দুষ্টুমিতে পুরো বাড়ি মাতিয়ে রাখত। দিন গড়িয়ে নূর এখন ষোড়শী। তার রূপের গুঞ্জন কয়েক গ্রাম ছড়িয়ে শহরে পৌঁছে গেছে। নূরের বাবা মা সিদ্ধান্ত নিল একমাত্র মেয়েকে কোনো এক রাজপুত্রের মতো সুপুত্রের হাতে তুলে দেবে। ঠিক সেই সময় নওশাদের নানাজান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাবার অসুস্থতার খবর পেয়ে নওশাদের মা অনেক বছর পর তাদের বাপের বাড়ি আসেন। সাথে নিয়ে আসেন তার বড় ছেলে নওশাদকে। নওশাদের নানা আর নূরের বাবাদের গ্রামের কাছাকাছি হয়। বাপের বাড়ি এসে নওশাদের মা খবর পেলেন তার প্রাণের সইয়ের মেয়ের বিয়ে। নূরের মা জানান নওশাদের বাবাকে নিয়ে বিয়েতে আসতেই হবে। গ্রামের অবস্থাপন্ন মহাজন নূরের বাবার বিশাল বাড়িতে এক তখন হুলস্থুল কাণ্ড। নূরের বাবা কয়েক গ্রাম জুড়ে নামডাক, ধানের গোলায় চাল আর পুকুর ভরা মাছ। আদরের একমাত্র মেয়ে নূর, যার জন্য 7 গ্রাম ঘুরে শহর থেকে একটা সুপাত্র খুঁজে বের করছিলেন তিনি। বিয়ে ভরা মজলিসে যখন চারিদিকে উৎসবে ধুমধাম, তখন খবর এলো শহর থেকে আসা সেই বর বিয়ে করতে আসবে না। বরের পরিবার কোনো এক লোভের বশবর্তী হয়ে এই বিয়ে ভেঙে দিছে। মুহূর্তের মধ্যে আনন্দপুরই শ্মশান হয়ে গেল। লগ্ন বয়ে যায়, বরের দেখা নেই। শহর থেকে আসা সেই তথাকথিত শিক্ষিত বর শেষমেশ পিঠ্যুটান দিয়েছে। শোনা যাচ্ছে কোনো বড়লোক মেয়ের মুখে সে এই গ্রামের সাব্যস্ত করা বিয়ে ভেঙে দিয়েছে। বিয়ের প্যান্ডেলে মানুষের গলার স্বর বদলে গেল। গ্রামের কুটিল স্বভাবের মানুষগুলো কানাঘুষা শুরু করছে। তৎকালীন সময়ে বড় কোনো কারণ ছাড়া বিয়ে ভেঙে যাওয়া মানে মেয়ের উপর কলঙ্ক চাপিয়ে দেওয়া। গ্রামের দাইমা ফিস ফিস করে বললেন, দেখলে তো, মেয়ের কপাল তো পোড়া। নিশ্চয়ই কোনো দোষ আছে মেয়েটার, না হলে কি আর শহর থেকে বর এসে ফিরে যায়? আরেকজন টিপ্নি কেটে বললেন, আরে এত আহ্লাদ দিলে কি আর মেয়ে মানুষ ঠিক হয়? ওই যে বাদর মেয়ে, নিশ্চয় বরপক্ষ টের পেয়েছে। এখন আর নূরকে কে ঘরে তুলবে? মহাজন সবের ইজ্জতটা একেবারে মাটিতে মিশে গেল। নূরের বাবা বারান্দায় হাত দিয়ে বারান্দায় বসে পড়লেন। তার সে আদরের, যাকে তিনি ফুলের টোকা পর্যন্ত দেননি, আজ তাকে নিয়ে লোকে আবোল তাবোল বলছে। ঠিক সেই চরম সংকটে প্যান্ডেলের প্রবেশপথে এসে দাঁড়ালেন নওশাদ আর তার বাবা মা। নওশাদের মা তার প্রাণের সই নূরের মায়ের বাড়িতে এসেছেন। ছোটবেলায় সেই দুই সই, যারা একই পুকুরে সাঁতার কাটত, আজ অস্থির অবস্থায় মুখোমুখি। নূরের মা ডুকরে কেঁদে উঠে নওশাদের মায়ের হাত ধরলেন। সই, দেখলে আমার নূরের কপাল? আজ আমার মেয়েটাকে সবাই অপয়া বলছে। আমি কি আমার আদরের নূরকে এই এই দিনের জন্য বড় করলাম?
নওশাদের মা ব্যথিত হলো। ভাগ্যচক্রে তিনি আগে বিয়ে করে দেওয়ান বাড়িতে থিত হয়েছেন। আর নূরের বাবা মা দীর্ঘ বছর নিঃসন্তান থাকার পর বহু সাধনার পর নূরকে পেয়েছেন। সে আদরের নূর আজ এক চরম অপমানের মুখোমুখি। নওশাদ তখন প্যান্ডেলের খুঁটিতে হেলান দিয়ে চুরুট টানছিল। তার গায়ে সাদা পাঞ্জাবির চোখে মুখে চেনা গাম্ভীর্য। তার মা যখন নূরের মায়ের সাথে কাঁদছেন, নওশাদ তখন নিষ্প্রিয়ভাবে আসর দেখছিলেন। কেন জানি না তার এসব কান্নাকাটি একদম পছন্দ হয় না। সে ভাবছিল একটা বিয়ে ভেঙেছে তো কী হয়েছে, এই নিয়ে তো হইচই করা আছে। কিন্তু গ্রামের মানুষের উক্তি তখন আরও বিষাক্ত হয়ে উঠল। এক মাতব্বর চিৎকার করল, মহাজন সাহেব, এখন আর কান্নাকাটি করে লাভ নেই। আপনার মেয়ে তো এখন কলঙ্কিত, গ্রামের কেউ তো আর একে ঘরে তুলবে না। এবার কি কুমারী হয়ে বাড়িতে বসে থাকবে? কথাটি তীরের মতো এসে লাগলো নওশাদের বাবা দেওয়ান সাহেবের কানে। তিনি গ্রামের বর্তমান চেয়ারম্যান, একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। তিনি নূরের পরিবারের অপমান সহ্য করতে পারলেন না। তাছাড়া নূরের বাবার সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক। দেওয়ান সাহেব হঠাৎ আসরের মাঝখানে এসে দাঁড়ালেন। তার বজ্রকণ্ঠ শুনে প্যান্ডেলের কোলাহল মুহূর্তে থেমে গেল। তিনি সরাসরি নূরের বাবার হাত ধরে বললেন, ভাই, অনেক হয়েছে। এই গ্রামের মানুষের মুখে আমি আজই বন্ধ করব। তোমার নূর কোনো কলঙ্কিত হবে না। ও আমার ঘরের লক্ষ্মী হবে। তোমার মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। পুরো আসর নিস্তব্ধ, সবাই রুদ্ধশ্বাসে তাকিয়েছে। দেওয়ান সাহেব নওশাদের দিকে তাকিয়ে স্থির গলায় ঘোষণা করলেন, মহাজন সাহেব, আমার ছেলে নওশাদ এখানে উপস্থিত। এই আসর ভাঙবে না। এই লগ্ন থেকে আপনার মেয়ে নূর আমার বাড়ির বড় বউ হয়ে দেওয়ান বাড়িতে যাবে। আমি আজই নওশাদের সাথে নূরের বিয়ের প্রস্তাব দিচ্ছি। নওশাদের হাত থেকে চুরুটটা খসে পড়ল। সে স্তব্ধ হয়ে তার বাবার দিকে তাকালো। তার মা আনন্দের অশ্রু মুছতে মুছতে সবাইকে জড়িয়ে ধরলেন। আর নূর অন্দরমহলে জানলার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই ১৬ বছরের কিশোরী নূর, সেই কিছুক্ষণ আগে পর্যন্ত ভাবছিল তার জীবন শেষ হয়ে গেছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল সেই লম্বা, রুক্ষ আর গম্ভীর মানুষটার দিকে, যাকে কিছুক্ষণ পর তার জীবনসঙ্গী হিসেবে কবুল করতে হবে। নওশাদের কাছে এই প্রস্তাব যেন আকাশ থেকে পড়ার মতো। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তার বাবার দিকে তাকালেন, যেন ছেলের অঙ্গলিহনে পুরো গ্রাম চলে। যার মেজাজ নিয়ে কারো কথা বলার সাহস নেই, সেই নওশাদ দেওয়ান আজ এভাবে হুট করে একটা মেয়ের সাথে বেঁধে ফেলার চেষ্টা করছে। বাবা, আপনার মাথা ঠিক আছে? তুই যদি এই বিয়েতে না করিস, তবে কাল সকাল থেকে এই মহাজন সাহেব আর বাইরে মুখ দেখানোর জায়গা থাকবে না। তোর বাবার সম্মানের কি কোনো দাম নেই তোর কাছে? নওশাদ তবুও একগুঁয়ে হয়ে দাঁড়িয়ে। তার মা তখন এগিয়ে এলেন। তিনি নূরের মায়ের করুণ দশা চোখের পানি দেখে অস্থির হয়ে বললেন, নওশাদ, তুই কি আমাদের কথা রাখবি না? তুই যদি আজ কবুল না বলিস, তবে তোর মা আজ থেকে জল অন্ন ত্যাগ করবে। নওশাদ দেখল চারিদিকে গ্রামের মানুষ কৌতূহল চোখে, কেউ হাসছে, কেউ টিপ্পনি কাটছে। নওশাদ পৌরুষে আঘাতে এই করুণা। নওশাদ রাগে নিজের চুলের মুঠো শক্ত করলো। একবার অন্দরের দিকে তাকালো, যেখানে লাল বেনারসি পরা নূর বসে আছে। নওশাদ বড় একটা নিঃশ্বাস নিল। তারপর কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, পরান আপনার নিখা। পুরো আসর যেন হাঁপ ছেড়ে বাঁচল। নওশাদের মা দৌড়ে গেলেন অন্দরে নূরের কাছে। কাজী সাহেব তার খাতা খুলে বসেছেন। নওশাদের পরনে সাদা পাঞ্জাবি, কাঁধে একটা শাল। তার চোয়াল শক্ত হয়ে আসে, চোখের দৃষ্টি এক তীব্র উপেক্ষা। সে রাজি হয়েছে কেবল তার বাবা মার সম্মানের খাতিরে, আর মায়ের আকুল কান্নার কাছে হার মেনে। ওদিকে অন্দরে নূরের পরনে লাল বেনারসি পরানো হয়েছে তাকে, হাতে আলতা আর গা ভর্তি গহনা। নূরের মা তার মাথায় ওড়না টেনে দিতে দিতে বললে, কাঁদছেন। নূরের কানে তখনও মানুষের সেই অপমানজনক উক্তিগুলো বাজছে। কাজী সাহেব ভেতরে এসে বললেন, মা নূর, নওশাদ দেওয়ান সাথে আপনার নিকাহ, আপনি কি রাজি? নূর একবার তার মায়ের দিকে তাকালো। কবুল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে ৮০ মোশাররফের মুহূর্তে একটা বড় আয়নায় উপর বড় একটা টুকরো লাল চাদর ঢাকা দেওয়া হলো। নওশাদ আর নূরকে বসাবসি হলো পাশাপাশি। চারিদিকে মহিলারা গান গাইছে। চাদরের ভেতর থেকে যখন আয়নার দিকে দুজনকে তাকাতে বলা হলো, নওশাদ আয়নার দিকে তাকালো না। সে সরাসরি নূরের মুখের দিকে তাকালো। নূরের ডাকডকে চোখ দুটো তখন জলে টলমল করছে, কাজলে মাখামাখি এক অদ্ভুত রূপ নিয়েছে। নূরের বিদায় বেলায় কান্নার রোল পড়ে গেল। নূরের বাবা নূরকে জাপটে ধরে ফুঁপিয়ে কাঁদলেন। আদরের একমাত্র মেয়েকে তিনি দিতে চেয়েছিলেন সুখের সাগরে, কিন্তু পরিস্থিতি তাকে ভাসিয়ে দিল এক অনিশ্চয়তার ঝেড়ো হাওয়া।
বর্তমান সকাল থেকে দেওয়ান বাড়ির ব্যস্ততা। নওশাদের মা বড় গিন্নি নিজের হাতে থেকে মিষ্টির হাঁড়ি আর ইলিশ মাছ প্যাকেট করছেন। নওশাদ তার ঘরে বসে গম্ভীর মুখে চা খাচ্ছেন। কোনোভাবেই এই নাইওরে যাওয়া পক্ষে নয়। তার মতে যে বিয়ে হয়েছে পরিস্থিতির চাপে, সেখানে এত লৌকিকতার কী? নওশাদের মা বিরক্ত নওশাদ বিরক্ত হয়ে তার মাকে বললেন, মা, আমার অনেক কাজ আছে। হাসানকে সাথে নিয়ে নূরকে পাঠিয়ে দাও। আমাকে কেন যেতে হবে? দেওয়ানগিন্নি এবার শক্ত হলেন। তিনি নওশাদের সামনে এসে দাঁড়িয়ে বলেন, খবরদার নওশাদ, মহাজন সাহেব আমার সহির স্বামী, তোর শ্বশুর। গ্রামের মানুষ মুখিয়ে আছে দেখার জন্য যে দেওয়ান বাড়ির বড় ছেলে তার নতুন বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে কিনা। তুই না গেলে নূরের বাবার সম্মান আবার ধুলোয় মিশে। তোকে যেতেই হবে, এটা আমার আদেশ। মায়ের আদেশ উপর কথা বলার সাহস নওশাদের নেই। সে রাগে দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবিটা টেনে নিল। নূর আজ একটা ফিরোজা রঙের শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দেওয়া, চোখে কাজল টানা। নওশাদ একবার আর চোখে নূরের দিকে তাকালো। বেশি খুশি হওয়ার কিছু নেই, মায়ের জোড়াজুড়িতে যাচ্ছি। নওশাদ জিপটা গাড়ি থেকে মহাজনের বাড়ির গেটে এসে থামলো। নূরের বাবা নিজে গেটে দাঁড়িয়েছিলেন। নওশাদ গাড়ি থেকে নামতে তিনি জড়িয়ে ধরলেন। বাবা নওশাদ, আমার ঘর আজ ধন্য হলো। আসো বাবা, ভেতরে এসো। নূর গাড়ি থেকে নামতে তার মা তাকে বুকে টেনে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। নূর মনে হলো যেন সে মরুভূমির মাঝে এক ফোঁটা পানি পেল। কিন্তু নাওশাদ সেখানে দাঁড়িয়ে ছিল এক মূর্তির মতো। তার চোখে মুখে কোনো হাসি নেই, শুধু এক অবজ্ঞার ছাপ। সে সবার সাথে দায়সারাভাবে কোলাকুলি করছে। নূর অন্দরে ঢুকে কোথায় যেন চলে গেল। নাওশাদ বসার ঘরে বসে নূরের বাবার সাথে কথা বলছে। এদিকে নূর আসবে শুনে নূরের শরীরে আগের থেকে ভিড় জমেছে। নূর তার শহীদের সাথে ঘরের ভিতর হাসাহাসি করছে। অনেকদিন পর সে মন খুলে শ্বাস নিচ্ছে। নূরের মা পরম আদরে নওশাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জামাইয়ের গম্ভীর মুখের আড়ালে যেন পাহাড় সমান আভিজাত্য আর কাঠিন্য লুকিয়েছে, সেটা তিনি বেশ বুঝতে পারছেন। তিনি নূরকে ডেকে বললেন, মা নূর, তোর ঘর তো সাজানোই আছে। তোর আব্বাজান নিজ হাতে সব পরিষ্কার করছে। জামা, নওশাদকে তোর ঘরে নিয়ে যা। ছেলেটা একটু হাত মুখ ধুয়ে ঝুড়ে। নূর আমতা আমতা করে নওশাদের দিকে তাকালো। নওশাদ তখন গম্ভীর হয়ে বসেছেন। নূর নিচু স্বরে বলল, আসুন। নওশাদ কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। নূরের মা আর খালাদের কৌতূহলে চোখের সামনে দিয়ে নূরের পিছু পিছু অন্দরমহলের দিকে পা বাড়ালে নূরের ঘরের দরজাটা খুলতে নওশাদের নাকে এক অদ্ভুত মিষ্টি সুবাস লাগলো। শুকনো বকুল ফুলের গন্ধ, একটা মিশ্র গন্ধ। ঘরটা একখানা কাঠের পালঙ্ক, যার পায়াগুলো লতাপাতার সূক্ষ্ম নকশা। বিছানায় চাদরটা ধবধবে সাদা, আর উপর নূরের নিজের হাতে করা লাল সুতোর ফুল তোলা। ঘরের এক কোণে একটা মেহগনি কাঠের আলমারি, আর তার পাশে ছোট্ট একটি পড়ার টেবিল। দেওয়ালে টাঙানো আছে বেশ কিছু হাতে আঁকা ছবি। কোনোটাতে গ্রামের নদী, কোনোটাতে একটা বড় আম গাছ। একটা ছোট্ট কাঠের পুতুল, তাকে ছোটবেলায় কিছু পুতুল আর কাছের চুড়ি জমা করে রাখা আছে। সবচেয়ে সুন্দর অংশ হলো উত্তর দিকে বিশাল জানালা। সব মিলিয়ে ঘরটা কেমন, যেমন ছিমছাম তেমনি এক চঞ্চল কিশোরী অগোছালো স্বপ্নের মতো রঙিন। নওশাদ ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। সে তার তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো ঘরটা একবার দেখে নিল। নওশাদ পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বিছানায় গিয়ে আয়েশ করে বসলো। নূরের স্বাদের ঘরটা যেন এক নিমিষে নওশাদের উপস্থিতিতে থমথম হয়ে গেল। নূর আলমারি থেকে বের করে এলো একদম আনকোরা নতুন করে একটা লাল চেক গামছা। আদরের মেজামাই আসবে বলে নূরের মা এটা আগে থেকে তুলে রেখেছিল। নূর গামছাটা নওশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন নতুন গামছা, হাত মুখ ধুয়ে নিন। নওশাদ গামছাটা কাঁধে ফেলে বারান্দার দিকে গেল হাত মুখ ধুতে। খানিক বাদে অন্দরমহলের বারান্দায় বড় পিঁড়ি পেতে দেওয়া হলো। মহাজন বাড়ির জামাই আদর বলে কথা। নূরের মা নিজে তদারকি করে রান্না করছেন। নওশাদকে পিঁড়িতে বসতে তার সামনে সারিবদ্ধ সাজিয়ে দেওয়া হলো মাটির সানকি আর কাঁসার থালা বাসন। গরম ধোয়াটা সুগন্ধি চালের ভাত, সাথে গাওয়া ঘি, পুকুরের বড় বড় রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর সর্ষে ইলিশ। দেশি মুরগির ঝোল, খাসির ভুনো মাংস, যা মশলার ঘ্রাণে পুরো বাড়ি মৌ মৌ করছে। ঘন দুধের ক্ষীর আর নূরের মায়ের হাতের বানানো রসালো পিঠে। নূরের মা নওশাদের পাশে হাতে পাখা বসে করছেন আর পরম স্নেহে বলছেন, বাবা নওশাদ, তুমি তো কিছু খাচ্ছ না, এই নাও।
এই মুড়ি রানটা খাও, নুরের আব্বা নিজ হাতে বাজার থেকে আনছে তোমার জন্য। নওশাদ এমনিতে খুব পরিমিত খায়, কিন্তু শাশুড়ির এমন আপ্যায়ন আর নুরের বাবার হাসি মুখ দেখে সে একটু অমত করতে পারল না। তবে তার নজর বারবার যাচ্ছিল নূরের দিকে। নূর এক কোণে বসে নওশাদের গ্লাসে পানি ঢেলে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হতে নওশাদ হাত ধুয়ে উঠল। তার মেজাজ কিছুটা ভালো। তোমার মায়ের হাতের রান্নাটা ভালোই, তবে তার কথা শুনে মনে হলো তুমি বাদর। এই বাদর অপবাদটা শুনে খাবারটা আরও বেশি হজম হলো নূর। নূর গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। বাপের বাড়িতে এসব শান্তি নেই। এই লোকটা যেন ছায়ার মতো তার পেছনে লেগে আছে আর সব সফলতা ধ্বংস করে দিচ্ছে। নওশাদ দুপুরে খাওয়ার পর বিছানায় গা এলিয়ে দিতে কখন যে ঘুমে তলিয়ে গেছে সে নিজেও টের পায়নি। পাখির কিচিরমিচির সব ছাপিয়ে নওশাদের ঘুমটা ভেঙে গেল কিছু চেনা অচেনা হাসির শব্দে। নওশাদ চোখ মেলে দেখল একদল মেয়ে খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। নওশাদ উঠে বসল। সে জানলার পর্দা সরিয়ে উঁকি দিতে দেখল নূর সমবয়সী ৩-৪ জন শরীর সাথে গোল হয়ে বসে গল্প করছে। তাদের ঠিক পাশেই দাঁড়িয়েছে এক ১৭-১৮ বছরের ছেলে। সে নূরের হাসিতে তাল মেলাচ্ছে। নূরের চোখে মুখে পুরনো হারানো চঞ্চলতা। নওশাদের চোয়াল শক্ত হয়ে গেল। নূরের এই খিলখিল হাসি আর পরপুরুষের উপস্থিতি তার ভেতরে এক ধরনের আদিম হিংস্রতা জাগিয়ে উঠল। গটগট করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। নওশাদকে দেখায় আসরটা মুহূর্তে ভেঙে গেল। নূরের সই ঘোমটা টেনে দ্রুত সরে গেল আর ছেলেটা মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। নূর ঘরে ঢুকলো। তখন তার মুখে তখন হাসির রেশ লেগে আছে, কিন্তু নওশাদ অগ্নিমূর্তি দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু নওশাদ বিদ্যুৎ বেগে নূরের কবজি ধরে এক হ্যাচকা তাকে নিজের খুব কাছে টেনে নিল। নূর চমকে উঠল। এই কী করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে তো। নওশাদ নূরের দুই বাহু শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে চেপে দিল। নওশাদ দাঁতে দাঁত চেপে বলল, আগে বল, ওই ছেলেটা কে? তোর সাথে অত হাসাহাসি করছিলে কেন? নূর ব্যথায় কুঁকড়ে উঠল। ও তো আমার খালাতো ভাই। আপনি এমন করছেন কেন? কেন করছি? নওশাদের গলার স্বর আবার হিংস্র। নূর এবার একটু তেতে উঠল। নওশাদের বুক লক্ষ্য করে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করল। উহ, আপনার জন্য আমি আমার ভাই বা শহীদের সাথেও কথা বলতে পারবো না? এতদিন পর দেখা হলো সবার সাথে, ওরা তো আসবে, কত কথা থাকে আমাদের। নওশাদ এবার একটু শান্ত হলো, কিন্তু নূরের হাত ছাড়লো না। তো শহীদে কি বলছিল শুনি? কত কি আলোচনা হচ্ছিল তোদের মধ্যে? নূর প্রথমে বলতে চাইল না, কিন্তু নওশাদের জোরাজুরিতে একটু ইতস্তত করে মুখ খুলে নিয়ে বলল, ওরা ওরা জিজ্ঞাসা করছিল যে। কি জিজ্ঞাসা করলো? নওশাদ অধৈর্য হলো। নূর এবার সজোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে দিল, ওরা বলেছিল তোর জামাই বুড়ো। কি ঠিক মতো তোকে ঠিকমতো সুখ দেয়? কথাটা শুনে নওশাদ যেন আক্ষরিক অর্থে আকাশ থেকে পড়ল। যে দাপুটে নওশাদ দেওয়ান পুরো গ্রাম জমের মতো ভাবে, তাকে নিয়ে ১৬-১৭ বছরের মেয়েগুলো এমন ইঁচড়ে পাকা আলোচনা করছে, তাও আবার বুড়োর দাগ লাগিয়ে দিয়েছে। নওশাদ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার পৌরুষত্ব যেন বিশাল ধাক্কা লাগলো। নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নওশাদ নূরের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। নূরের নিঃশ্বাস যেন নওশাদের গলায়। ও, তোরা তবে এসব আলোচনা করছিস? তা তুই কি উত্তর দিলি? নূরের বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারল দুষ্টুমি করতে গিয়ে সে আগুনের মুখে হাত দিয়েছে। নওশাদের চোখের চাহনি বদলে গেল। সেখানে রাগের চেয়ে বেশি আছে এক ধরনের অধিকারবোধ নেশা। নূর আমতামতে বলল, আমি তো মজা করছিলাম, ছাড়ুন এখানে। নওশাদ নূরের ঠোঁটের কোণ উপর নিজের একটা আঙুল চেপে বলল, না নূর, আজ আর মজা নেই। তোর শহীদের প্রশ্নের উত্তরটা আজ রাতে দিয়ে দেবো, যাতে তুই কাল গর্ব করে ওদের বলতে পারিস। নওশাদের কথার সামনে নূর পাথরের মতো জমে গেল। বিকেল গড়াতেই নূরের বাবা নওশাদকে ডাকে, বাবা নওশাদ, চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, আমাদের ওদিকে ক্ষেত খামারের অবস্থাটা দেখে আসবে। নওশাদ তার শ্বশুরের সাথে জিপে করে বেরিয়ে গেল। যেন নূর হাঁপ ছেড়ে বাঁচল। নূরের মা ওর ঘরে এসে ঢুকলেন। মেয়ের উদাস মুখ দেখে বলল, কিরে নূর, জামাইয়ের সাথে ঝগড়া করলে নাকি? নূর বিরক্ত হলো। আমি কিছু বলিনি। তোমার ওই জামাই মেজাজ সবসময় চড়ে থাকে। সন্ধ্যা ঘনিয়ে এলো। নূরের বাবা আর নওশাদ ফিরে এলো। আসার সময় নূরের জন্য বাজার থেকে এক ঠোঙা গরম জিলিপি নিয়ে এসেছে। রাতের খাওয়া দাওয়া সেরে সবাই যে যার ঘরে ঢুকলো। নূর ঘরে ঢুকে দেখলো নওশাদ জানলার গ্রিল ধরে বাইরে তাকিয়েছে। সে ঘরে ঢুকে নওশাদ দরজাটা ভেতর থেকে খিল তুলে দিল। মাঝরাতে নিঝুম নিস্তব্ধ মহাজন বাড়ি, কেবল ঝিঝি পোকার ডাক আর দূর থেকে আসা পেঁচার ডাক শোনা যাচ্ছে।
নওশাদ গম্ভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা অদ্ভুত অস্ফুট শব্দে তার ঘুমটা ভেঙে গেল। কেউ একজন যন্ত্রণায় কাঁপছে আর গোঙাচ্ছে। নওশাদ উঠে বসলো, দেখলো পাশে শোয়া নূর চাদরটা গায়ের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কুঁকড়ে আছে, আর মুখ দিয়ে এক ধরনের অস্পষ্ট গোঙানি বের হচ্ছে। নূর, নূর! কোনো সাড়া নেই। নওশাদ নূরের কপালে হাত দিতে দেখে আগুনের মতো। নূরের সারা শরীর জ্বরে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। নওশাদ বিড়বিড় করে, সর্বনাশ, এত জ্বর! নওশাদ মনে মনে বেশ রাগ করলো নূরের উপর। আজকে দুপুরে শহীদের সাথে পারে পুকুরে ঠান্ডা পানিতে অনেকক্ষণ দাপাদাপি করছে। পুকুরে দীর্ঘক্ষণ গোসল করার কারণে এই প্রবল জ্বর তা নিশ্চিত। নওশাদ একবার ভাবলো নূরের আম্মাকে ডাক দিবে, দরজায় গিয়ে পা বাড়াতে থেমে গেল। দেওয়ালে সারাদিন মেহমানদারি রান্না গিয়ে নূরের মা হাড়ভাঙা খাটুনি কেটেছে। এই মানুষটাকে এত রাতে জাগিয়ে আতঙ্কিত করা নওশাদের মন চাইল না। নিজে শক্ত হাতে হাল ধরার সিদ্ধান্ত নিল। নওশাদ ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে এক বালতি পানি আর একটা মগ নিয়ে এলো। নওশাদ নূরের কাছে এসে বসলো। বিছানায় একপাশে বালতি রেখে সে মগ ভরে পানি তুলে নূরের মাথায় ঢালতে লাগলো। নূরের লম্বা ঘন চুলগুলো ভিজে একাকার। পানি স্পর্শে নূরের অবচেতন মনে কিছুটা কেঁপে উঠল। নওশাদ নূরের চুলে বিলি কেটে শান্ত গলায় বলল, ভয় নেই নূর, আমি আছি। নওশাদ খুব ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে মাথায় পানি ঢাললো। তারপর একটা শুকনো গামছা দিয়ে খুব যত্ন করে নূরের চুলগুলো মুছে দিল। এরপর রুমালে পানিতে ভিজে নিংড়ে নিয়ে নূরের কপালে পানি পট্টি দিতে শুরু করলো। সারা রাত নওশাদের চোখের পাতায় এক হলো না। প্রতি 10 মিনিট অন্তর সে পট্টি বদলাচ্ছে। সে নওশাদ দেওয়ান এক গ্লাস পানি নিজেও ঢেলে খায় না। সে আজ এক কিশোরী শিয়রে বসে সেবা করছে। ভোরের আজান শোনা গেছে। নূরের শরীরে উত্তাপ অনেকটা কমে এলো। শান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। নূরের ঘুম ভাঙল। শরীরটা এখনও একটু দুর্বল, মাথাটা কেমন যেন ভারী হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, জ্বরের ভয়াবহ দহনটা যেন আর নেই। নূর চোখ মেলাতে দেখল তার মাথার কাছে একটা পরিষ্কার সাদা কাপড় ভাঁজ করা। নূর উঠে বসার চেষ্টা করতে নজর পড়ল ঘরের এক কোণে। খাটের ঠিক পাশে মেঝের উপর পড়ে আছে এক বালতি আর একটা মগ। নূর ভুরু কুঁচকে বালতিটার দিকে তাকিয়ে রইল। নূরের মনে পড়ে গেল অস্পষ্টভাবে কেউ একজন তার মাথায় বারবার পানি ঢালছিল আর চুল মুছে দিচ্ছিল। কপালে বারবার পানি পটি দিচ্ছিল নওশাদ দেওয়ান। নূরের নিজের কপালে হাত দিল। কপাল এখন ঠান্ডা। মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। হঠাৎ দরজার দিকে নজর পড়ল নূরের। নওশাদ বারান্দা থেকে ঘরে ঢুকলো। নূরের দিকে তাকিয়ে নওশাদ গম্ভীর করে বলে, জেগেছিস? আম্মা নাস্তা নিয়ে আইছি। নূর বালতি আর মগের দিকে ইশারা করে খুব আস্তে করলো, এগুলো এখানে? আপনি কি সারা রাত আমার পানি পট্টি দিয়েছেন? পুকুরে গিয়ে চাপাচাপি করলে জ্বর তো হবে, নিজের খেয়াল রাখার বুদ্ধি তো নেই। এরপর যদি আবার এমন করিস তবে আমি আর সেবা করতে পারবো না। নূর নওশাদের দিকে তাকিয়ে রইল। নূরের মা মহাজন গিন্নি হাতে বড় একটা কাঁসার থালা নিয়ে ঘরে ঢুকলো। থালায় ধোয়া ওটা গরম সুজি আর ঘিয়ে ভাজা পরোটা। ঘরে ঢুকতে মেঝেতে বালতি আর মগ দেখে তিনি অবাক হলেন। তারপর নূরের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বললেন, কি নূর, তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? শরীর খারাপ নাকি তোর? নূর কিছু বলার আগে নওশাদ গামছা নিতে নিতে খুব স্বাভাবিক হলো, আম্মা, রাতে একটু জ্বর এসেছিল, আসলে দুপুরে ওই পুকুরের ঠান্ডা পানিতে অনেকক্ষণ ছিল তো তাই। নূরের মা আকাশ থেকে পড়লো। তিনি নূরকে বকা দিয়ে বললেন, পোড়া কপাল আমার, তোরে না বারণ করছি এত বেলা করে পুকুরে নামিস না? জামাই একা একা সারা রাত তোরে দেখলো। নওশাদ শাশুড়ির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি সারাদিন খাটনির পর ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকিনি। নূরের মা জামাইয়ের এই বিবেচনা আর দায়িত্ববোধ দেখে আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করল। শুয়ে ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিয়ে তিনি কোনো ভুল করেননি। আজ তা হাড়ে হাড়ে টের পেলেন। তিনি থালাটা টেবিলের উপর রেখে বললেন, বাবা নওশাদ, তুমি হাত মুখ ধুয়ে এসো। নূরের মা ঘর থেকে বাইরে যেতে নূর বিছানা থেকে নেমে পড়ল। শরীরটা এখনও হালকা কাঁপছে। সে সুজির বাটিটার দিকে তাকিয়ে মুখ কুঁচকে বলল, ইস, এত সকালে এই সুজি আমি খেতে পারবো না। নওশাদ হাত মুখ ধুয়ে এসে নূরের মুখোমুখি দাঁড়ালো। তার ভেজা চুল থেকে দু এক ফোঁটা পানি নূরের কপালের উপর পড়ল। নওশাদ একটা চেয়ার টেনে নূরের ঠিক সামনে এসে বসলো। তারপর চামচ দিয়ে এক চামচ সুজি নূরের মুখে সামনে ধরে গম্ভীর করে বলল, মুখ খোল। নূর চোখ বড় বড় করে তাকালো। আরে, আমি নিজে হাতে খেতে পারবো। আমি যখন বলছি মুখ খোল, তখন কোনো কথা হবে না। নূর বাধ্যমের মতো মুখ খুলল। নওশাদ নিজে হাতে তাকে পুরো বাটে খাইয়ে দিল। নূর খাওয়া শেষ করে বলল, আজ কি আসলেই আমার দেওয়ান বাড়ি ফিরে যাব? তোর এই শরীরের অবস্থা কি তোকে নিয়ে যাওয়ার ইচ্ছে আমার নেই।
আজ আমরা এখানে থাকবো, কাল সকালে ফিরবো। নূর মনে মনে যেন মেঘ নাচেতে জল পেয়ে গেল। সে খুশিতে হাততালি দিতে গেল, নওশাদের চোখের দিকে তাকে দমে গেল। নূরের মা এসে নূরের একদম ঘেঁষে বসলো, পরম মমতায় নূরের কপালে গালে হাত দিল। জ্বরের তপ্ত ভাবটা এখন অনেকটাই কমে গেছে, কিন্তু মেয়ের মুখটা একদম শুকিয়ে আসছে। তিনি নূরের মাথা টেনে নিজের কোলের উপর রাখলেন এবং আলতো করে মাথায় বিলি কাটতে লাগলেন। মায়ের হাতের ওম পেতে নূরের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নূরের মা মেয়ের দুর্বল শরীরটার উপর চাপ দিতে চাইলেন না। তিনি নূরকে বিছানায় ভালো করে শুয়ে দিয়ে গাছের উপর চাদরটা টেনে দিলেন। তুই একদম চুপচাপ শুয়ে থাক, আমি রান্নাঘর থেকে তোর জন্য আদার চা বানাই আনতেছি, মুখটা তিতে ভাব কাটবে। খানিক বাদে তিনি আদা চা বানালেন, নূরকে ধরে বসিয়ে নিজে হাতে খাওয়াতে দিতেন। চা খাওয়া শেষে নূরের মা আলমারি থেকে একটা সুতির শুকনো শাড়ি বের করলো। নূরের চুলগুলো তখনও রাতের মাথায় পানি ঢালার কারণে কিছুটা জট পেকেছে। তিনি নিজ হাতে চিরুনি দিয়ে নূরের চুলগুলো আঁচড়ে দিতে লাগলেন। খুব হালকা করে একটা খোপা বেঁধে দিলেন। এখন একটু ঘুমাও মা, আমি জামাইয়ের লইগে একটু ডাব পাইতে বলি। মায়ের এই নিবিড় যত্নে নূরের শরীরটা যেন হালকা ঠেকলো। নূরের মা ঘর থেকে বেরিয়ে সোজা উঠোনে চলে গেল। বাড়ির কাজের ছেলেটার কে হলো রহমত, জলদি গিয়ে উত্তরের গাছের ডাব গাছ থেকে দুইটা ভালো ডাব দেখে পাইরে আনতো। রহমত দেরি না করে গাছে উঠে কচি ডাব পেরে এলো। নূরের মা গ্লাসে ডাবের পানি ঢেলে নূরের ঘরের দিকে পা বাড়ালেন। ওনার পেছনে পেছনে রহমত হাতের ডাবের বাকি অংশটুকু চামচ দিয়ে কুড়িয়ে বাটিতে নিয়ে আসলো। নূরের মা দেখলো নওশাদ জানলার পাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে বাইরে দেখেছে। ওনাকে ঢুকতে দেখে নওশাদ নিজের গাম্ভীর্য কিছুটা সামনে নিয়ে সোজা হয়ে বসলো। বাবা নওশাদ, একটু ডাবের পানি খাও, শরীরটা জুড়াবে। নওশাদ প্রথমে একটু ইতস্তত করলে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে না করতে পারলেন না। গ্লাসটা হাতে নিলে, ধন্যবাদ আম্মা, আপনি মিছিমিছি এত ব্যস্ত হচ্ছেন। নওশাদ যখন ডাবের পানিটা মুখে দিচ্ছিল তখন তার চোখ গেল বিছানার দিকে। নূর তখনও বিছানায় পিঠ ঠেকিয়ে গুটিসুটি মেরে শুয়েছে। মায়ের যত্নে তার জট পাকানো চুলগুলো এখন সুন্দর করে আঁচড়ানো, মাথায় হালকা করে একটা খোঁপা বাঁধা। শাড়ির বদলে একদম হালকা সুতি একটা শাড়ি পরেছে। তার ফ্যাকাশে মুখ এখনো সামান্য হলেও সতেজতার ছোঁয়া। ডাবটা একদম কচি হয়ে ভেতরের অংশটা ভীষণ নরম ছিল। ঠিক তখনই ধবধবে সাদা মালে। ছোটবেলা থেকে এই ডাবের অংশ নূরের ভীষণ প্রিয়। সে চামচ দিয়ে এক টুকরো মুখে শ্বাস দিয়ে পুরো চোখ বন্ধ করে একটা অতৃপ্ত দিল। জ্বরের কারণে মুখের একটু তিতকুটে ভাবটা ছিল, তা যেন মিষ্টির সাথে নিমেষে উধাও হয়ে গেল। নূর একটার পর একটা চামচ দিয়ে তুলছে আর মনের সুখে খাচ্ছে। সে এতক্ষণ ভুলে গেছিল ঘরে অন্য কোনো নওশাদ দাঁড়িয়েছে। নওশাদ গ্লাসে চুমুক দিতে দিতে আর চোখে দেখছিল, নূরের এই কাণ্ড দেখছিল। নূরের মা বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর নূর তার বাটিটা শেষ করে হাত ধর বাহানায় আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেল। শরীরটা এখন একটু দুর্বল নেই, কিন্তু ঘরের গুমোট পরিবেশ আর নওশাদের সে তীক্ষ্ণ নজর থেকে বাঁচাতে তার মনটা ছটফট করছিল। পা টিপিটে ও অন্দরমহলে পেছনের দিকে গেল। সেখানে রোদের ছায়ায় আয়াময় কোণটিতে নূরের দুই সই ময়না সাজু ওত পেতে বসে আছে। নূরকে দেখে তারা ফিসফিস করে বলল, এদিকে আয়, এদিকে আয়। নূর বারান্দায় খুঁটিতে হেলান দিয়ে বসতে ময়না নূরের কপালে হাত দিল। জ্বর কমছে রে, শুনলাম দেওয়ানবাড়ির বড় মেয়ে নাকি সারা রাত তোর মাথায় পানি ঢালছে। জামাই তো দেখছি যেমন বাঘের মতো রাখি, যত্ন তো ভালোই করে। সাজু মুচকি এসে নূরের হাতটা চেপে ধরে বলল, আরে রাখ তোর জামাইয়ের গল্প। নূর, তুই কি জানিস ওই শহর থেকে যে উকিল সাহেব ছেলেটা আসছিল তোর মনে আছে? সে তোরে নীলখামে চিঠি দিছে। ছেলেটার কথা শুনতে নূরের বুকটা ধক করে উঠল। সে এদিক ওদিক তাকিয়ে নিচু বলে, আসতে বল তোরা, ওনার কথা এখন কেন তুলছিস? ময়না চোখ বড় বড় করল। আরে শোন, ও নাকি এখন শহর থেকে ওনার নানার বাড়িতে চিঠি পাঠায় তোর খোঁজ নেওয়ার জন্য। ও নাকি ওনার বন্ধুকে বলেছে তোরে নাকি ওনার ভীষণ পছন্দ। তুই যদি একটু ইশারা দিছিস তবে নাকি শহর থেকে ওনার বাবারে নিয়ে সরাসরি ঘটক পাঠাতো। দেওয়ানবাড়ির ওই লাগি লোকের সাথে তোর ললাট পুড়তো না। সাজু সায় দিয়ে বলল, ঠিক তো, সেটা দেখতে যেমন ফর্সা, স্বভাবটাও তেমন নরম, বাবুদের মতো। তোরে কত পছন্দ করতো। তুই কি ওরে একটু পছন্দ করতি না নূর? নূর শহীদের কথার ভিতরে চঞ্চল হয়ে উঠল। পুরনো সেই কৌশলের ভালো লাগার টানে অবচেতন মনে সে বলল, পছন্দ তো একটু করতাম, দেখতে তো সুন্দর ছিল। নূর শহীদের সাথে এতটাই মগ্ন ছিল যে তার পেছনের ভারী পায়ের আওয়াজটা কারো কানে অবধি পৌঁছে নেয়। বারান্দার ঠিক পেছনে খুঁটির আড়ালে দাঁড়িয়েছিল স্বয়ং নওশাদ দেওয়ান।
কলপাড়ের দিকে আসছিল, আর তখনই নূরের চেনা কণ্ঠস্বর শুনে তার পা দুটো আটকে যায়। নিজের বিবাহিত স্ত্রী যাকে কাল রাত নিজের ঘুম হারাম করে সেবা করেছে, সে পরপুরুষের মুখে নিজের প্রশংসা শুনছে, তাও আবার দেওয়ান বাড়ির বড় ছেলের ঘরে বউ হয়ে। শহুরের বাবু পছন্দ অপছন্দের গল্পের তালে মেলাচ্ছে। নওশাদের চোয়াল মুহূর্তের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেল। তার চোখের মনি দুটো রাগে আর অপমানে লাল টকটকে উঠল। তার পৌরুষে অহংকারে তপ্ত কুড়াল দিয়ে আঘাত করেছে যেন। এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না, নিঃশব্দে গটগট করে নূরের ঘরের দিকে চলে গেল। ওদিকে নওশাদের ছায়া সরে যেতে ময়না সাজু হঠাৎ ভয় পেল। তারা ফিসফিস করে বলল, নূর, আমাদের কেমন যেন ভয় করতেছে, আমরা যাই রে। বলে দুই সই ওখান থেকে কেটে পড়ল। নূর হালকা মনে গুনগুন করতে করতে ঘরের ভিতরে ঢুকলো। তখন ঘরের আবহাওয়া পুরোপুরি বদলে গেছে। ঘরের মাঝখানে দাঁড়িয়েছে এক জীবন্ত আগ্নেয়গিরি। নূর ঘরে ঢুকতে নওশাদ ঘুরে দেখলো, সেই চাহনি দেখে নূরের পায়ের তলে মাটি সরে গেল। নওশাদ এক পা করে নূরের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন একটা বজ্রপাত লুকিয়েছিল। নূরের একদম মুখোমুখি দাঁড়ায় অন্তত শীতল ও ধারালো গলায় নওশাদ জিজ্ঞেস হলো, তার শহরের বাবু চিঠিটা কি এখনও তোর বালিশের নিচে লুকানো আছে নাকি? নূর চমকে উঠে দুপা পিছিয়ে গেল। তার ফর্সা মুখটা মুহূর্তে নীল হয়ে গেল। কাঁপা কাঁপা গলা বলল, আপনি আপনি এসব কি বলতেছেন? মধুর লগন প্রথম পর্ব, 5 পর্বের গল্প কন্টিনিউ দিয়ে দিব। বাকি যে গল্পগুলো শুরু করছি সবগুলো আসবে, আর শুকনো পাতার নুপুর পায়েটাও আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা 5 পর্বের গল্প। আজকে 1 পর্ব দিলে 5 পর্ব কন্টিনিউ দিয়ে দেবো 5 দিন।